আপনি এত খারাপ? আপনার লজ্জা করে না আমাকে উলঙ্গ অবস্থায় দেখতেছেন? না, আমার লজ্জা নেই, আপনাকে দেখে আমার খুব ভালোই লাগতেছে। কি বললেন আপনি? আশ্চর্য, আমি আমার বউকে দেখবো না তো কাকে দেখবো? হ্যাঁ, কিসের বউ? হ্যাঁ, আমি এই বিয়ে মানি না, বুঝেছেন? আমার বিএফ আছে। বয়ফ্রেন্ড আছে তো আমাকে কেন বিয়ে করেছেন? হ্যাঁ, আমার জীবন নিয়ে খেলা করার জন্যে? চিন্তা করবেন না, আমি 3 মাস পরে আপনাকে ডিভোর্স দিয়ে চলে যাব নিজেই। এখন আমাকে পোশাক পরতে দেন আর সরে বসুন আপনি। আপনার সাহস দেখে তো আমি অবাক। কই, একটু ঘুমিয়ে গিয়েছি না গিয়েছি তাতেই আমার পরনের সব খুলে ফেলেছেন। ছি ছি, এত অমানুষ আপনি। এই যে মুখ সামলে কথা বলুন, বুঝেছেন? আমি আপনার স্বামী হই, আমি যা ইচ্ছে তাই করতে পারি। আপনাদের মতো মানুষের জন্য কিছু কিছু মেয়ে ধর্ষিতা হয়, বুঝেছেন? এই কথাটি শুনেই হাসিব রেগে গিয়ে ওর হাত দুটি চেপে ধরে, তারপর ওর উপরে উঠে বসে। তারপর হাসিব বলতে থাকে, এই অনেক কথা বলেছিস, আর একটি কথাও বলবি না। যদি বলিস খুব খারাপ হবে। কি করবেন আপনি? হ্যাঁ, আপনার কাছে আর কি আশা করা যায়? ঠিকই বলেছিস, আমি খারাপ। এখন দেখ কি করি। তখনই সাথী চিৎকার করে বলে ওঠে। বাঁচাও, কেউ আমায় বাঁচাও, আমাকে মেরে ফেলবে। সাথীর এমন চিৎকার শুনে সবাই হাসিবের রুমের সামনে চলে আসে। হাসিব, দরজা খুলো, কি হয়েছে ভিতরে? হাসিব এখন কি করবে ভেবে পাইতেছে না। একটু মজা করতে গিয়ে সাথী যে সিরিয়াসলি নেবে আর এমন কাণ্ড ঘটাবে সত্যি ভাবতে পারছে না সে। কি হলো হাসিব, দরজা খুলো। আমাকে বাঁচান প্লিজ, কেউ আমাকে বাঁচান, এই লোকটি আমাকে মেরে ফেলবে। আবারও সাথী এমন চিৎকার করে যে হাসিব সাথে সাথেই ছেড়ে দেয়। আর এই ফাঁকে সাথী কাপড় পরে সোজা গিয়ে দরজা খুলে দেয়। আমাকে কেউ বাঁচাও, এই লোকটি আমাকে মেরে ফেলবে। আমার গলা চেপে ধরেছিল, আপনারা না আসলে আমি এতক্ষণে শেষ হতাম। আমাকে কেউ প্লিজ বাবার বাসায় নিয়ে চলো। সাথীর মুখে এমন কথাটি শুনেই হাসিবের বাবা কষে একটি থাপ্পড় দেয়। তোকে এই শিক্ষা দিয়েছি আমি? হ্যাঁ, তুই যে আমার ছেলেটা ভাবতে আমার লজ্জা লাগতেছে, তোর প্রতি আমার ঘৃণা হচ্ছে। বাবা, বিশ্বাস করো, এমন কিছুই হয়নি। এই মেয়েটি। চুপ, আর একটি কথা বলবি না, যদি বলিস বাসা থেকে বের করে দেব। সবাই ভাবতেছেন কি হয়েছে, তবে শুনুন, হাসিব পড়াশোনা শেষ করেছে, তো এখন তার বাবা মা মেয়ে খুঁজতেছে বিয়ে দিবে, কারণ ছেলে যথেষ্ট পরিমাণ বড় হয়েছে। মেয়ে খুঁজতে খুঁজতে সাথীকে পছন্দ করে ফেলে সবাই, আর তার সাথেই দিন তারিখ ঠিক করে বিয়ে। এর কিছুদিন পরে বিয়েও হয়। তো আজ বাসর রাত। বাসর রাত নিয়ে প্রতিটি ছেলেই স্বপ্ন দেখে, তখনই হাসিবও দেখছিল। এই সব চিন্তা করে ঘরে বাসর ঘরে ঢুকতেই দেখে বউ শুয়ে আছে। আর এই অবস্থায় খুব সুন্দর লাগতেছিল সাথীকে। নিজেকে কন্ট্রোল করতে না পেরে হাসিব বিনা অনুমতিতে সাথীর শরীরের উপর পোশাক খুলে ফেলে। আর তখনই সাথীর ঘুম ভেঙে যায়। আর পরে তো সব দেখেছেন কি হচ্ছে। আমাকে বাবার বাসায় নিয়ে যান প্লিজ কেউ। সমস্যা নেই মা, ও আর কিছুই করবে না তোমাকে। উনি নাকি একটি মেয়েকে ভালোবাসে, তাই আমাকে বউ হিসেবে মেনে নিতে পারবে না। এসব কি বলতেছো সাথী? তুই মিথ্যা বলে আমাকে ছোট করতে চাও তুমি? আমি কেন মিথ্যা বলবো? হ্যাঁ, আপনি নিজেই বলেছেন। একদম চুপ করো, আর একটিও মিথ্যা কথা বলবে না বলে দিলাম। আচ্ছা, ওয়াশরুমটি কোন দিকে? সাথীর এমন কথা একজন ওয়াশরুম দেখিয়ে দেয়, আর সাথী ওয়াশরুমে চলে যায়। প্রায় 10-15 মিনিট পরে সাথী ওয়াশরুম থেকে বের হয়ে আসে, এসেই বলতে থাকে, আমি এই বাসায় থাকবো না, আপনার ছেলের অন্য কোথাও সম্পর্ক আছে। হাসিব, সাথী যে বলতেছি সব কি সত্যি? হ্যাঁ, না বাবা, এসব সত্যি না। তো আমি মিথ্যা বলতেছি? হ্যাঁ, সাথীর কথাটি শেষ না হতেই বাইরে কলিং বেলের শব্দ হয়। এত রাতে আবার কে আসলো বুঝলাম না। হাসিবের মা গিয়ে দরজাটা খুলে দেয়, আর দেখতে পায় যে একটি মেয়ে এসেছে। হাসিবের মা জিজ্ঞেস করে, কে তুমি, কাকে চাই? হ্যাঁ, হাসিব বাসায় আছে, আমি ওর। মেয়েটির কথা শুনে সবাই তো অবাক, কি হচ্ছে এসব কিছুই বুঝতেছে না কেউ। আরও বেশি অবাক হয় হাসিব। হাসিবের বউ আমি। এই মেয়ে কি বলতেছো এইসব? তোমার মাথা ঠিক আছে কি? অবশ্যই আমার মাথা ঠিক আছে, কই হাসিব কই? হ্যাঁ, তখনই হাসিব সামনে এসে বলে, এই মেয়ে, আপনার সমস্যা কি? হ্যাঁ, মুখে যেটাই আসে সেটাই বলে যাইতেছো। মানে আমি মিথ্যা বলতেছি? তুমি আমাকে গোপনে বিয়ে করেছো, আর এখন কিনা মিথ্যার আশ্রয় নিতেছো?
আর একটি কথা বললে এমন থাপ্পড় দিব না তোমাকে। প্লিজ হাসিব, আমার এমন সর্বনাশ করিও না। তোমার কাছে আমাকে আশ্রয় দাও। যখনই শুনেছি তুমি অন্য কোথাও বিয়ে করেছো, আমি আর ঠিক থাকতে পারিনি, তাই তোমাকে না জানিয়েই চলে এসেছি। এবার কিন্তু বেশি হচ্ছে। আমি আপনাকে কখনো দেখি নাই, আর আপনি বিয়ের কথা বলতেছেন। ঠিক তখনই সাথী বলে ওঠে, দেখেছেন, আমি মিথ্যা কথা বলি নাই। আপনার ছেলে অন্য কোথাও সম্পর্ক আছে, তাই আমাকে বউ হিসেবে মেনে নিতে পারতেছেন, আর আমাকে মারার চেষ্টা করেছে। আর একটু এই বাড়িতে থাকবো না আমি। আমি বুঝে গিয়েছি, এই সব কিছুই তোমার সাজানো নাটক, তাই না? নাটক হবে কেন? হ্যাঁ, এখন তো আপনার আসল পরিচয় বের হয়েছে। আর আপনারা কেমন সন্তান জন্ম দিছেন? হ্যাঁ, আপনাদের না জানিয়েই বিয়ে করে। এদের মতো কিছু ছেলেদের জন্য আমাদের মতো মেয়ের সুন্দর জীবনটা নষ্ট হয়ে যায়। সাথীর কথা কেউ বিশ্বাস করবেন না। ও নিজেই নাকি অন্য একটি ছেলেকে ভালোবাসে, তাই আমাকে বলেছে 3 মাস পরে ডিভোর্স দিবে। এখন আবার আমার নামে মিথ্যা কথা বলতেছে। আর এই সাথী, এই মেয়েটিকে মনে হয় সেট করেছে আমার নামে মিথ্যা কথা বলার জন্যে। তখনই মেয়েটা বলে ওঠে, আশ্চর্য, আমি মিথ্যা বলবো কেন? হ্যাঁ, প্রমাণ নিবেন আমার? কি প্রমাণ আছে তোমার কাছে? হ্যাঁ, এই দেখুন আমাদের বিয়ের কাগজপত্র। দেখি কাগজটি। এরপরে হাসিব হাতে কাগজটি নিয়ে তো অবাক, কারণ এখানে হাসিবের সাইন দেওয়া আছে, কিন্তু হাসিব তো কখনো এমন কাগজে সাইন দেয়নি। কি হলো, এমন করে কি দেখতেছেন? হ্যাঁ, এটা আপনার সাইন? এটি তো আমার সাইন নাও হতে পারে, অন্য কেউ দিয়েছে হয়তো। না, অন্য কেউ দেয়নি, আপনি দিয়েছেন। আরও প্রমাণ নিবেন আপনি? আর কি প্রমাণ আছে? হ্যাঁ, আচ্ছা দাঁড়ান, যে কাজী অফিসে আমরা বিয়ে করেছি সেই কাজীকে ফোন দেই, উনি সব কিছু বলবে। ঠিক আছে, ফোন দেন তবে। এরপরে মেয়েটি ফোন দেয় আর ফোনের লাউড স্পিকার করে দেয়। কাজীর কথা শুনে তো সবাই অবাক, কারণ কাজীও বলতেছে বিয়ে হয়েছে। এই মেয়ে, তুই মিথ্যা কথা বলবে না, সত্যি করে বলো তো তুমি কে আর কোথায় থেকে এসেছো? আমি তোমার বউ, আর তোমার কাছেই এসেছি। আর যদি এখন মেনে না নাও তবে পুলিশের কাছে যেতে বাধ্য হব। এমন কথাবার্তা শুনে পুরা বাড়ির সবার মাথার উপরে মনে হচ্ছে ছাদ ভেঙে পড়ল, এমন অবস্থা। আরও বেশি অবাক হয় হাসিবের বাবা মা, কারণ এতটা বিশ্বাস করার পরেও ও হাসিব তাদের একটি কথাও জানায়নি। আচ্ছা, তোমার নাম কি মা? আমার নাম হলো রিফা। তোমাদের বিয়ের কতদিন হলো? 5 মাসের মাথায় পড়েছে। আচ্ছা ঠিক আছে মা, সব কিছু ঠিক হয়ে যাবে, চিন্তা করিও না তুমি। আজ থেকে এই বাড়িতেই থাকবে। কিন্তু হাসিব যে বিয়ে করেছে, এখন কি হবে? কি আর হবে, দুজনেই থাকবে। হাসিবের মা, আমাদের গেস্ট রুমে রিফাকে নিয়ে যাও, আজ থেকে ওখানে থাকবে। ওখানে থাকবো মানে? আমি হাসিবের সাথে থাকতে চাই। আজ তো ওই রুমে থাকো, কাল দেখা যাক কি হয়। ঠিক আছে। এরপরে হাসিবের বাবার কথা তো রিপাকে নিয়ে যাওয়া হয় ওই রুমে। বাবা, তুমিও এসব বিশ্বাস করলে? একদম চুপ থাক, তোর মতো খারাপ জঘন্য ছেলে আমি জন্ম দিয়েছি ভাবতে খারাপ লাগতেছে। কিসের অভাব ছিল তোর? হ্যাঁ, যখন যা চেয়েছিস তাই দিয়েছি, আর সেই তুই কি না, ছি ছি ছি, ভাবতে কেমন জানি লাগতেছে। সত্যি বাবা, আমি এমন কাজ করি নাই, এইসব সাথী করেছে, আমার মন বলতেছে। বাবা দেখেন, সত্যিটা এখন বের হয়েছে তো। আপনার ছেলে আমাকে দোষ দিতেছে। আমি কালকে বাবার বাসায় চলে যাব। ঝগড়া থামাও, সবাই এখন সবার রুমে চলে যাও, এসব নিয়ে কাল কথা হবে। না, আমি আপনার ছেলের সাথে থাকবো না। একে তো আমার জীবনটা শেষ করে দিল, তার উপর আবার রাতে যদি খারাপ কিছু করে তখন? কিছু হবে না, যাও রুমে যাও। আর হাসিব, যদি একটাবার শুনি তুমি এমন কিছু করেছো, তো আমার মরা মুখ দেখবা। ঠিক আছে বাবা। এরপরে সবাই রুমে চলে যায়। তো হাসিব রুমে আসতে না আসতেই সাথী বলতে থাকে, আমাকে যত সহজ সরল ভাবছো, আমি কিন্তু ততটাও না। আমি জানি তুমি এসব কাহিনী ঘটাইছো। ঠিক বুঝেছেন। আপনি কেন এমন করলেন? এইসব মিথ্যা অপবাদ কেন দিলেন? আমি অন্য একজনকে ভালোবাসি, এটা ছাড়া আমার কোনো উপায় ছিল না। তাই বলে আমাকে সবার সামনে ছোট করলেন? কি এমন দোষ করেছি? আমি সব কিছু আগে থেকেই ভেবে রেখেছিলাম, যখনই আপনি আমার উপর ঝাঁপিয়ে পড়বেন ঠিক তারপরেই এমন হবে। রিফা আপনার কে হয়? ও আমার বান্ধবী।
আর একটি কথা বলতে চাই, সেটা হলো আমার স্বাক্ষর কোথায় পেলেন? একদিনেই দেখি সব কিছু জানতে চান। আস্তে আস্তে সব জানবেন 3 মাসে। ও, আপনি যে কতটা খারাপ সেটা বুঝে গেছি। দোয়া করি যার জন্য এমন কাজ করেছেন সেই যেন আপনাকে ছেড়ে না যায়। এত কথা ভালো লাগে না, চুপ থাকেন। কথাটি বলতে না বলতেই সাথীর ফোনে রিংটোন বেজে ওঠে আর সাথে সাথেই ফোনটি রিসিভ করে সাথী বলতে থাকে, জান, তোমার প্ল্যান অনুযায়ী সব কাজ হয়েছে। এখন শুধুমাত্র 3টা মাস অপেক্ষা করো, তারপরে তোমার কাছে সব সহ চলে যাব। জানো, এই পরিবারের সবগুলাই বোকা, একটুও কষ্ট হয়নি। এই কথাটি হাসিব শোনার সাথে সাথেই সাথীকে এমনভাবে তোর এত বড় সাহস, তুই কি না আমার পরিবারের লোককে বোকা বলিস? ওরা তোকে সম্মান করেছে, বুঝেছিস? তুই আমাকে থাপ্পড় দিলি? এত বড় সাহস তোর? হ্যাঁ, আবার কি চিৎকার করব? সেটা তোর ব্যাপার, তুই কি করবি না করবি। তোর মতো রাস্তার মেয়ে বেশ্যা এগুলো ছাড়া আর কি বা পারবে করতে? এই, মুখ সামলে কথা বল। চুপ করে ঘুমিয়ে যাবে এত মেয়ে কোথাকার। লজ্জা করে বিবাহিত স্বামী সামনে পরপুরুষের সাথে কথা বলিস? কেন, চলতেছে নাকি? আর তোর মতো খ্যাত ছেলেকে আমি স্বামী হিসেবে মানবো, এটা কেমনে ভাবলি? আহা হা হা। হাসিস কেন? হ্যাঁ, একদিন দেখবি এই খ্যাত ছেলেটার কাছে ফিরে আসতে হবে তোকে, কিন্তু তখন আর পাবি না। এইসব স্বপ্ন দেখতে থাক। এমন ঝগড়া করে দুজনে ঘুমিয়ে পড়ে, কারণ অনেক রাত হয়েছে। তাতেই আবার আজ বিয়ে হয়েছে, অনেক ক্লান্ত। তার পরের দিন সকালবেলা উঠে দেখে রিপা সব কাজ করতেছে। বাসার এটা দেখে তো সবাই অবাক, বিশেষ করে হাসিব আরও বেশি অবাক হয়। তখনই হাসিব জিজ্ঞেস করে, এই আপনি কি করতেছেন এইসব? হ্যাঁ, কি করে জানো না? বিয়ে হয়েছে, শ্বশুর বাড়িতে এসেছি, কাজ তো করতেই হবে, তাই কাজ করতেছি। বা ভালোই নাটক করতে পারো। কিসের নাটক করি আমি? হ্যাঁ, সেটা আপনি ভালো জানেন কি নাটক করতেছেন। ওভার অ্যাক্টিং বেশি হচ্ছে আমার মনে হয়। এই তুই চুপ করবি হাসিব। বাবা, তুমি জানো না এই মেয়েটি নাটক করতেছে? আর একটি কথা বলবি না। বিয়ে যখন চুপ করে করেছিস তখন মনে ছিল না, এখন এসব বলতেছিস? এই মেয়েকে আমি সত্যি বিয়ে করি নাই। সেটা তো কাল দেখলামই। এখন বিয়ে যখন করেছিস তখন 2টা মেয়েকেই নিয়ে সংসার করতে হবে। তখনই সাথী বলে ওঠে, এটা অসম্ভব। আমাকে মাফ করে দিও মা, আমি জানতাম না হাসিব এমন একটি কাজ ঘটাবে। না, আমি আমার স্বামীর ভাগ আর অন্য কাউকে দিব না। হাসিব একান্তই আমার। তখনই এটা নিয়ে একটু ঝগড়া হয় সাথী ও রিফার মধ্যে। এদিকে হাসিব বুঝতেছে না কি হচ্ছে এইসব। কারণ হলো এরা তো দুজনে প্ল্যান করে করতেছে, কিন্তু আবার ঝগড়াও করতেছে, ব্যাপারটা বুঝলো না। ঠিক তখনই আবার সাথীর ফোন কল আসে আর সাথী উপরে চলে যায়। এইভাবে সারাটা দিন ঝগড়া করতে করতে থাকে তারা। বাড়িতে পরিবেশটাই নষ্ট করে ফেলতে ঝগড়া করে। তো যখন রাত হয় হাসিব প্ল্যান করেই রিফার রুমে চলে যায়। রিফা, এই রিফা। এই কে 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 এত রাতে? কে আমার রুমে? কে আবার? তোমার স্বামী হাসিব, আমি। তো এখানে কি করতেছো? স্বামী বউয়ের কাছে কেন আসে জানো না বুঝি তুমি? না, জানি না। স্বামী আসে আদর করতে, তেমনি আমিও এসেছি আমার বউকে আদর করতে আজ রাতে। এই, একদম আমার কাছে আসবেন না। সেটা বললে তো আর হবে না, আমি এখন তোমার সাথে শারীরিক সম্পর্ক করব। এই না, প্লিজ, যদি আমার কাছে আসো তো আমি কিন্তু চিৎকার করে উঠব। চিৎকার করো, সমস্যা নেই, আমি আমার বউয়ের কাছে আসতে পারি, সবাই এটাই ভাববে। প্লিজ, আমার এত বড় ক্ষতি করবেন না। কে শুনে কার কথা? হাসিব সোজা রিফাকে বিছানায় শুয়ে হাত দুটি চেপে ধরে। এখন তো শুরু, আরো অনেক কিছু হবে। আমাকে নষ্ট করিও না প্লিজ, তোমার পায়ে পড়ি আমি। তখনই হাসিব রিফার শরীর থেকে এক টানে শাড়িটা খুলে ফেলে। উফ, কি সুন্দর লাগতেছে। প্লিজ হাসিব, এমন করিও না। আমি আমার বউকে যা খুশি তাই করব, এতে কার কি? হ্যাঁ, এটা বলেই রিফার ঠোঁটের সাথে হাসিব ঠোঁট আনতেই নিজেকে সারার জন্য অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু এদিকে কোনো বাধাই হাসিবকে আজ আটকাতে পারবে না। আর কিছু না ভেবেই রিফার ঠোঁটে ঠোঁট লাগিয়ে দেয়। আপন মনে কিস করতে থাকে। রিফাও ভেবে নিয়েছে হাসিবের হাত থেকে আর নিজেকে কোনোভাবেই বাঁচাতে পারবো না। কিন্তু 5 মিনিট কিস করার পরে হাসিব নিজেই রিফাকে ছেড়ে দিয়ে বলতে থাকে, এখনো সময় আছে, বলো তুই কি আমার সত্যিকারের বউ নাকি সাজানো? নিজের বউ। ও ঠিক আছে। এটা বলেই হাসিব আবারও যখন চাপিয়ে পড়ে রিফার উপর, ঠিক তখনই সাথী বলে ওঠে,
আপনি আমার কেউ না, প্লিজ আমাকে ছেড়ে দিন। আমি তোমার স্বামী হই গো সোনা। সত্যি কেউ না, এইসব সাজানো নাটক। সব কিছু সাথে প্ল্যান করেছে তাই তো? সব কিছুই সাথীর প্ল্যান ছিল বিয়ের আগে থেকে। সাথী যদি অন্য কোনো ছেলেকে পছন্দ করে তবে বিয়ে করলো না কেন? ওর বাবার কথা রাখতে এসব করেছে। 3 মাস হলেও ঠিকই চলে যাবে এখান থেকে, আপনাকে মিথ্যা অপবাদ দিয়ে। এইসব কথা কালকে বলবে সবার সামনে। ঠিক আছে, বলবো। যদি না বলে তবে কিন্তু তোমার সাথে এমন কাজ করব ভেবেই পাবে না। আজ তো এইটুকু করলাম। ঠিক আছে। এখানে হাসিব আর কিছু না বলে সোজা নিজের রুমে চলে যায়। গিয়েই সাথী প্রশ্ন করে, কিরে, কই ছিলি এতক্ষণ? কোথায় আবার? রিফার রুমে গিয়েছিলাম। ওর রুমে কেন গেছিলি? হ্যাঁ, বউয়ের রুমে স্বামী যাবে না তো কে যাবে? গিয়ে অনেক আদর ভালোবাসা দিয়ে আসলাম। হাসিবের মুখে এমন কথা শুনে সাথী একটু থমকে যায়। ভালোবাসা মানে? ভালোবাসা মানে শারীরিক সম্পর্ক করে আসলাম আমার অন্য বউয়ের সাথে। আচ্ছা, কাল কথা হবে, আজ আমি খুবই ক্লান্ত। সাথী আর একটি কথাও বলে না, ঘুমিয়ে যায়। আর মনে মনে ভাবতে থাকে, রিপার সাথে এমন কাজ করলো আর রিপা একটু চিৎকারও করলো না। ওকে তো সব বুঝিয়ে দিয়েছি, কি করলে কি করতে হবে। সেই দিন রাতটাও এইভাবে কেটে যায়। পরের দিন সকালবেলায় হাসিব সবাইকে এক জায়গায় জড়ো করে আর বলে, কিছু কথা বলতে চাই আমি। সবাই ভাবতেছে কি এমন বলবে যে সবাইকে জড়ো করলো। এদিকে সাথীর মনও ছটফট করতেছে, কি এমন হাসিব বলবে যে সবাইকে এক করলো। কি বলবি বল, আমার কাজ আছে হাসিব। রিফা, এদিকে আসো আর সবটা খুলে বলো কি হয়েছে আমার সাথে। তখনই রিপা সামনে এসে বলতে থাকে, কাল রাতে হাসিব আমাকে হুমকি দিয়েছে, যদি আমি মিথ্যা না বলি তবে আমার বাবা মাকে মেরে ফেলবে। হোয়াট? এই রিফা, তুমি কি বলতেছো এসব? আমি যা সত্যি তাই বলবো হাসিব, আমি মিথ্যা বলবো না, এতে আমার যা হয় হোক। তোমার মাথা ঠিক আছে? তুমি কি বলতেছো? আমি ঠিক আছি। প্লিজ হাসিব, আমার বাবা মার কোনো ক্ষতি করিও না, তোমার পায়ে পড়ি আমি। তুমি কাল রাতে কি বললে আর আজ কি বলতেছো এসব? না, তুমি এমনটা করতে পারো না রিফা, প্লিজ সত্যিটা বলে দাও। আমাকে মাফ করবে হাসিব, আমি যা সত্যি তাই বলতেছি। ঠিক তখনই হাসিবের বাবা বলতে থাকে, হাসিব, এসব কি বলতেছে রিফা? তুই মিথ্যা বলার জন্য ওকে হুমকিও দিয়েছিস? না বাবা, বিশ্বাস করো, আমি এমন কিছুই করি নাই। তাহলে কি রিফা মিথ্যা বলতেছে? হ্যাঁ বাবা, রিফা মিথ্যা বলতেছে সব কিছু। প্লিজ হাসিব, আমাকে এইসব মিথ্যা অপবাদ দিও না, যদি এমন কিছু বলো তো নিজেকেই শেষ করে দিব। তুমি চুপ করো রিফা, তোমার কিছুই হবে না। প্লিজ বাবা, আমার বাবা মা যেন কোনো প্রকার ক্ষতি না হয়। হাসিব, সত্যি করে বলতো তুই কি চাস? তুই যদি আগেই রিফাকে বিয়ে করেছিলি তা আমাদের জানলি না কেন? মেয়েটার জীবন নিয়ে এমন করে খেললি কেন? বাবা, তুমি আমার কথা বুঝতেই চাইতেছো না কেন? আমি রিফাকে চিনি না। এই একদম চুপ কর, আমার সামনে আর একটু মিথ্যা কথা বলবি না। যদি নাই বিয়ে করিস তো কাল রাতে কেন রুমে গিয়েছিলি? আমি গিয়েছিলাম শুধুমাত্র এটাই বলতে যে তুমি কে আর কি চাও। না হাসিব, তুমি এটা বলো না। তুমি আমার সাথে 3-4 ঘন্টা থেকেছো, আমাকে অনেক কিছু করেছো, আর বলছো আমি যেন বলি আমি তোমার বউ না। সব কিছু আমি সাজাইছি, আর এই সব না বললে আমার বাবা মাকে মেরে ফেলবে। তোর মতো ছেলে আমি জন্ম দিয়েছি ভাবতে লজ্জা লাগতেছে। সি সি সি। ঠিক তখনই সাথী বলে ওঠে, আমি কিছু বলতে চাই। বলো, কি বলবা তুমি? রিফা যা বলতেছে সব সত্যি কথা। তুমি সেটা কেমনে জানলে? বাবা, হয়েছে কি, রিফা যখন বলল যে 3-4 ঘন্টা থেকে ওর সাথে, তখনই আমি কনফার্ম হলাম যে হাসিব তো কাল রাতে আমাকে বলেছিল যে সাথী তুমি থাকো, আমি একটু বাইরে যাব। কিন্তু এটা জানতাম না যে রিফা রুমে গিয়েছিল। আর কত প্রমাণ দিবি হাসিব? হ্যাঁ, আমাকে আর সবার সামনে ছোট করিস না প্লিজ। বাবা, শুধুমাত্র এইটুকু জেনে রাখো, আমি বড় চক্রে ফেসে গেছি। চুপ কর, আর একটি কথা বলিস না। তখনই রিপা বলে, বাবা, আমি এখানে আর একটুও থাকবো না, আমি আমার বাবা মার কাছে যাব। যদি হাসিব কোনো ক্ষতি করে তখন? না, তুমি কোথাও যাবে না, এখানেই থাকবে। তোমাকেও যেহেতু বিয়ে করছে তো তুমিও এইখানেই থাকবে।
না, আমি এত কষ্ট করে থাকবো না বাবা। আমার স্বামী অন্য একটা মেয়ের সাথে রুমে থাকবে, খাবে, ঘুরতে যাবে, এটা আমি সহ্য করতে পারবো না। তবে তুমি কি করতে চাও? আমার জীবনটা তো নষ্ট করেছেই, আমি আর চাই না অন্য একজনের জীবনও নষ্ট হোক। তবে কি করবে? হয় আমাকে ডিভোর্স দিক, না হলে অন্যজনকে ডিভোর্স দিক। এটা কখনোই সম্ভব না। তোমরা দুজনেই থাকবে, ও দুজনেই দেখাশোনা করবে। না, এটা হয় না। এত কথা বলতে পারবো না, দুজনে থাকো ওকে। আমি এখন একটু কাজে যাব, পরে কথা হবে। তখনই সাথী বলে, বাবা আজ তো আমাদের বাসায় যেতে হবে। ও হ্যাঁ, আমার মনেই ছিল না। আচ্ছা শোনো, দুপুরে যেও, আমি একটু কাজ শিখে আসছি। ঠিক আছে বাবা। এরপরে সবাই সবার রুমে চলে যায়। এদিকে হাসিব বুঝতেছে না কি হচ্ছে এর সাথে। সবাই দেখি গেম খেলতেছে, একদিকে সাথী, অন্যদিকে রিফা, আরেকদিকে বাবাও কোনো প্রকার কথা বিশ্বাস করতেছে না। আচ্ছা রিফা এমন করলো কিভাবে? ও তো কাল রাতে বললো সব সত্যি বলবে, কিন্তু আজ এমন পাল্টি খেলো কেমনে? এসব ভেবে ভেবে হাসিব রুমে আসতেই, এখনো এত বড় খেলোয়াড় হও নাই মিস্টার হাসিব। তোমরা যেটা করতেছো একদমই ঠিক করতেছো না। এর জন্যে খুব বড় মাসুল দিতে হবে তোমাদের। এই সাথী এত ছোট খেলোয়াড় না, বুঝেছেন? আমার ভালোবাসা মানুষের কাছে যাবই। যার জন্যে এত কিছু করতেছো সে যেন তোমাকে না ঠকায়। সেটা তোকে বলতে হবে না, ওর প্রতি আমার বিশ্বাস আছে, বুঝেছিস? একটি কথা বলি, উত্তর দিবা। কি কথা? রিফা পাল্টি খেলো কেমনে? হ্যাঁ জানতেই হবে নাকি? হুম। ওর কাছে ফোন আছে। তুই যখন কাল ওই সব বললি তখনই সন্দেহ হয়েছিল আমার, তাই মেসেজে সব কিছু বলে দিয়েছি কি কি করতে হবে। ও আচ্ছা, একদিন অনেক কাঁদবে আমার জন্যে, মনে রাখিও। কাঁদবো সেটা আবার তোর জন্য আমি? তুই আমার কে, হ্যাঁ, যে তোর জন্য কাঁদবো আমি? সময় বলে দিবে। নিজেকে কখনো আয়নায় দেখেছিস? হ্যাঁ দেখেছি, অনেকবার। ভেবে দেখ তুই কোথায় আর আমি কোথায়। তোর মতো খ্যাত ছেলের সাথে কি আমার যায়? আর শোন, তোকে কালকে দেখাবো আমি যাকে ভালোবাসি সে দেখতে কেমন সুদর্শন। সৌন্দর্যতেই সব কিছু থাকে না। তো এইভাবেই হাসিব ও সাথীর মধ্যে অনেক তর্ক বিতর্ক হয়। এর মধ্যেই আবার হাসিবের বাবা কাজ করে বাসায় আসে দুপুরে। হাসিব, বৌমা, কোথায় তোমরা? হাসিব সাথী বাবার ডাক শুনে রুম থেকে বের হয়ে আসে। বাবা বলো। বিয়ের পরের দিন তো বড় বউ দুজনে শ্বশুরবাড়িতে যাইতে হয়। তো তো মানে তুই সাথীকে নিয়ে ওর বাবার বাসায় যাবি আর দুদিন থেকে আসবি? অসম্ভব, আমি যাব না ওদের বাসায়। আরেকবার বলতো যাবি না? হ্যাঁ আমি যাবই না। তখনই সাথী বলে ওঠে, বাবা দেখেছেন আপনার ছেলে এমন করে। আমি রুমের ভেতরে কত করে বললাম 2 দিন থেকেই আসবো, কিন্তু ওনাকে যাবে না। হাসিব, তুই যদি না যাস তো অনেক খারাপ কিছু ঘটে যাবে, মনে রাখিস। বাবার এমন কথায় হাসিব শেষমেশ রাজি হয়ে যায়। ঠিক বিকাল 5টায় দুজনে গাড়ি করে বের হয় সাথীর বাবার বাসায় যাওয়ার উদ্দেশ্যে। তখন হাসিবের মাথায় একটাই চিন্তা কাজ করতেছি, কি থেকে জানি কি হয়, আল্লাহ ভালো জানে। এই গাড়িটা থামাও। গাড়ি থামাবো মানে? এই নির্জন রাস্তায়? যা বলেছি তাই কর। তো হাসিব সাথীর কথা মতো গাড়িটি থামানোর সাথে সাথেই গাড়ি থামাতেই সাথী নেমে পড়ে আর পিছনে দৌড়াতে থাকে। এইদিকে হাসিবও কিছু না বুঝে সাথীর পিছনে পিছনে যায় আর গিয়ে দেখতে পায় যে সাথী একটি ছেলের সাথে কথা বলতেছে। কেমন আছো সবুজ তুমি? তোমাকে ছাড়া কি আমি ভালো থাকতে পারি বলো? এই তো এসেছি তোমার কাছে। তার আগে বলো, এদিকে কোথায় যাচ্ছিলে? আরে কোথাও না, মন খারাপ তাই হাঁটতেছিলাম। কি ভাগ্য তোমার সাথে দেখা হয়ে গেল। এটাই হলো আমাদের ভালোবাসার টান। জানো তোমাকে খুব মিস করতেছিলাম, কিছুই ভালো লাগতেছিল না আমার। আমারও একই অবস্থা। তোমাকে ছেড়ে আর কোথাও যাব না সোনা পাখি আমার। সবাই ভাবতেছেন সবুজ লোকটা আবার কে। এখানে সবুজকেই সাথী ভালোবেসেছিল, তাই এত কিছু করেছে হাসিবের সাথে। ঠিক তখনই সবুজ সাথীকে জড়িয়ে ধরে যখনই ঠোঁটে কিস করতে যাবে সেই সময় হাসিব বলে ওঠে, এই দাঁড়াও ওখানেই। এই আপনি কে?
আর এখানে কি করতেছেন? আমি কে সেটা সাথীকে বলো, আর সাথীকে ছেড়ে দাও। হোয়াট? কে এই লোকটি সাথে? ওর সাথেই তো আমার বিয়ে হয়েছে। তাই নাকি? এই বলছি না সাথীকে ছেড়ে দে। যদি ছেড়ে না দিই কি করবি? কথাটি শোনা মাত্রই হাসিব গিয়ে সবুজের শার্টের কলার ধরে বলতে থাকে। তুই আমার সামনে আমার বইয়ের গায়ে হাত দিস, এত বড় সাহস তোর? হ্যাঁ, এটা বলেই সবুজকে মারতে থাকে। আর এইদিকে সাথী তো অবাক হয়ে যায়, তাকিয়ে থাকে, কারণ হাসিবকে বোকা মনে করেছিল, আর ওই নাকি সবুজকে এমন করে মারতেছে। এই ছাড়ো দুজন দুজনকে প্লিজ। ঠিক তখনই হাসিব সাথীকেও খুব জোরেই একটি থাপ্পড় দেয়, এখান থেকে সরে যা। বলেই আবারও সবুজকে মারতে থাকে। ঠিক তখনই একটি গাড়ি এসে থামে, আর গাড়ি থেকে একটি সুন্দরী মেয়ে নেমেই বলতে থাকে, এই সবুজ, এই তুমি এখানে কি করতেছো? হ্যাঁ, তোমার জন্য আমি কত সময় ধরে অপেক্ষা করতেছি রেস্টুরেন্টে, আর তুমি মারামারি লাগাইছো এখানে। এরপরে অনেক জোরাজুরির পরে হাসিব ছেড়ে দেয় সবুজকে। এর মধ্যেই সাথী প্রশ্ন করে বসে, এই মেয়ে তুমি কে? আগে তো কখনো দেখি নাই সবুজের সাথে। আমি কে সেটা আপনাকে কেন বলতে যাব? হ্যাঁ, আর আপনি আমাকে প্রশ্ন করে কে? কেন, উত্তর দিলে কি হবে? আমি হলাম সবুজের হবু বউ। কথাটি শুনেই সাথী থমকে যায় কিছুক্ষণের জন্য। কি বলেছিলাম না, তোমার রূপবতী বয়ফ্রেন্ড একদিন তোমাকে এমন সারপ্রাইজ দিবে ভাবতেই পারবে না। এই সবুজ, এই মেয়েটি যা বলতেছে সব কি সত্যি কথা? সরি সাথে, আমার পরিবারের কেউ তোমাকে মেনে নিবে না, কারণ তুমি বিবাহিত মেয়ে, আর তোমার স্বামী তোমাকে কত কি করেছে না করেছে। কথাটি বলার সাথেই সাথী, এত বড় কথাটি বলতে পারলি তুই আমাকে? জানিস কত ভালোবাসি তোকে আমি। সরি সাথী। তখনই মেয়েটি বলে ওঠে, সবুজ, তুমি এইসব মেয়েদের সাথে কথা বলছো? ছি, এদের পরিবেশ দেখছো কি ক্ষেত মেয়ে, চলো আমার সাথে। এটা বলেই মেয়েটি সবুজের হাত ধরে টেনে নিয়ে যায়। আর তখনই সাথী সবুজ চলে যাচ্ছে। ঠিক তখনই সাথী দৌড়ে গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরে সবুজকে। প্লিজ সবুজ, আমার সাথে এমন করিও না, তোমাকে আমি খুব ভালোবাসি। সরি বললাম তো তোমাকে, আমি তোমার সাথে জাস্ট টাইম পাস করছি। না, আমি বিশ্বাস করি না, তুমি এমন করতেই পারো না। আমি চাইলেও তোমাকে বিয়ে করতে পারবো না সাথী, কারণ তুমি একজন বিবাহিত মহিলা, ডিভোর্সি মহিলা। এগুলো দেখে কি ভালোবাসা হয় সবুজ? তুমি যে এখনো ভার্জিন আছো, এটার কোনো প্রমাণ কি আছে? হ্যাঁ, হ্যাঁ, আমি 100% ভার্জিন আছি এখনো। সবাই একই কথা বলে, বুঝছো? তুমি আমাকে বিশ্বাস করো না সবুজ? এই 2-3 দিনেই এত চেঞ্জ হয়েছে তুমি। এত কথা বলতে পারবো না, আমার যা বলার ছিল আমি তোমাকে সবটা বলে দিয়েছি। তুমি যদি আর 1 মিনিটও এখানে থাকো তো আমি নিজেই চলে যাব। এইসব ক্ষেত মেয়ের সাথে তোমার কিসের এত কথা, কিসের সম্পর্ক? হ্যাঁ, আরে না, চলো তুমি। এটা বলেই সবুজ মেয়েটির সাথে গাড়িতে উঠে চলে যায়। কিন্তু এইদিকে সবুজের এমন আচরণ ব্যবহারে সাথী ভীষণ পরিমাণে শট খায়। ভাবতেই পারেনি সবুজ এমন কাজ করবে। এটা ভেবেই কান্না করতে থাকে। কান্না করে লাভ নেই, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। বাই দ্য ওয়ে, আপনি কি এখন এমন কান্না করতে থাকবে নাকি যাবে? অন্যথায় যদি না যান তবে আমি বাসায় চলে যাব। হাসিবের এমন কথা শুনে সাথী কি উত্তর দিবে ভেবে পাইতেছে না। শুধুমাত্র হ্যাঁ সূচক কথাটি বলেই সাথী গাড়িতে উঠে বসে। প্রায় 1 ঘন্টা পরে সাথীদের বাসায় পৌঁছায় হাসিব। দুলাভাই, কেমন আছেন? বাসর রাত কেমন কাটলো? বিড়াল মারতে পেরেছেন কি? দেখে তো মনে হচ্ছে অনেক কিছুই করেছেন। ঠিক তখনই সাথীর মা এসে বলে, ওই তোরা থামবি কি? দেখতেছিস এই মাত্র আসলো নাই, শুরু করে দিয়েছিস পেশাল। বাবা চলো রুমে চলো, তোমরা দুজনে। এটা বলেই হাসিবকে একটি রুমে নিয়ে আসা হলো। বাবা, এটা সাথীরই রুম, সাথী যাবার পর থেকে পড়েই আছে। ও আচ্ছা, ঠিক আছে বাবা, তোমরা ফ্রেশ হয়ে নিচে আসো, আমরা খাবার রেডি করতেছি। এটা বলেই সাথীর মা চলে যায়। এইদিকে সাথী এতটাই কষ্ট পেয়েছে কোনো প্রকার কথা বলতেছে না। ঠিক তখনই হাসিব লক্ষ্য করে যে
সাথীর ঠোঁট থেকে রক্ত বের হচ্ছে। সরি সাথী, আসলে হয়েছে কি, আমার বউকে কেউ আমার সামনে এমন করবে আর আমি দাঁড়িয়ে থেকে দেখবো, এটা কখনোই হয় না। তাই তোমাকে থাপ্পড় দিয়েছি। সমস্যা নেই, আপনি ফ্রেশ হয়ে নেন। ওয়াশরুমটা জানি কোন দিকে? কথাটি বলার সাথে সাথেই সাথীকে ওয়াশরুমের দিকে নিয়ে যায়। প্রায় আধা ঘন্টা পরে হাসিবার সাথী যখন একসাথে রুম থেকে বের হয়ে আসতেছিল, ঠিক তখনই সাথীর মা বাবা দূর থেকে দেখে বলে ওঠে, ঠিকই বলেছ, খুব সুন্দর লাগতেছে আমার মেয়ে জামাইকে। এরই মধ্যে আবার দুষ্টু শাড়িগুলা চলে আসে। দুলাভাই কি আর বলবো, একেবারে ওয়াও লাগতেছে। উফ, আপুর জামাই না হয়ে যদি আমার জামাই হতেন। তখনই সাথী বলে ওঠে, এই কি হচ্ছে এসব? হ্যাঁ, আমরা আমাদের দুলাভাইয়ের সাথে মজা করতেছি, কেন তোমার চলতেছে বুঝি? সাথী কি উত্তর দিবে কিছু ভেবে পাচ্ছে না। দুলাভাই গো, তোমার কোনো ভাই নাই? না, নেই। উফ, থাকলে আমার জামাই বানাতাম। তোমরা তো দেখতেছি খুব ফাজিল, চলো সবাই খাওয়া দাওয়া করবো। এরপরে সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসে, কিন্তু সাথীর মন এখনো খারাপ হয়েই আছে। খারাপ হবারই কথা, কারণ এত ভালোবাসার পরও যদি প্রিয় মানুষটি নিজের না হয়, কষ্ট তো হবেই। খাওয়া দাওয়া শেষ করে সাথীর বোনদের সাথে একটু হাসিব আড্ডা দেয়। রাত যখন 10টা বাজে তখন হাসিব বলে ওঠে, আচ্ছা আজ ঘুমাতে যাই, কি বলো তোমরা? বাবা এত তাড়াতাড়ি ঘুম নাকি? আপুকে গিয়ে আদর করবেন? আরে না, সত্যি ঘুম আসছে। দুলাভাই আমরাও বুঝি, আমরা ছোট বাচ্চা না, বুঝেছেন? আরে আজ জার্নি করে এসেছি, শরীরটা একটু ক্লান্ত আমার। আচ্ছা ঠিক আছে, যান তবে। এরপরে হাসিব রুমে এসে দেখে যে সাথী ঘুমিয়ে গিয়েছে। তো হাসিবার সাথীকে না জাগিয়ে সুপাই ঘুমিয়ে পড়ে। সবাই ভাবতেছেন সুপাই কেন ঘুমাইলো। আসলে হয়েছে কি, সাথী নিজের সাথে ঘুমাইতে দেয় না হাসিবকে। যদি কিছু করে বসে, তখন রাত যখন 1টা বাজে হাসিব জাগ না পায়, আর ঘুম না আসার কারণে সাথীদের সাথে একটু ঘুরতে যায়। কিন্তু ছাদে গিয়েই দেখতে পায় যে কে জানি একজন আগে থেকেই বসে আছে। তো হাসিব একটু গলা কাসর দেয়। কে আপনি? এত রাতে ছাদে আসছেন? কথাটি বলার সাথে সাথেই একটি মেয়ে উত্তর দেয়, আরে দুলাভাই আপনি এত রাতে এখানে, ব্যাপার কি? আপু মনে হয় আদর করতে দেয়নি। আরে না, আমার ঘুম আসতেছিল না, তাই আমি একটু ছাদে আসলাম। তা তোমার নাম কি? আমার নাম হলো হিয়ামণি। বাহ, অনেক সুন্দর নাম। থাক, পাম দিয়েন না দুলাভাই। আচ্ছা একটি কথা বলি, সত্যি করে উত্তর দিবেন তো? বলো, কি কথা আছে বলার? মাইন্ড করিয়েন না। আচ্ছা আপনার সাথে কি সাথী আপু সত্যিই কিছু হয়েছে? বলতে শারীরিক সম্পর্ক? কথাটি শুনেই হাসিব চমকে ওঠে। হঠাৎ এই প্রশ্ন কেন? হ্যাঁ বা না বলুন শুধুমাত্র। না, হয়নি। আমি এটাই অনুভব করেছিলাম। আমি জানি আপু আপনাকে ওর কাছে আসতেই দিবে না। কেন দিবে না আসতে? ও একটি ছেলেকে খুবই ভালোবাসতো, কিন্তু হঠাৎ করে কি জানি হলো, পরে আপনার সাথে বিয়ে হয়ে গেল। জানি ওর সম্পর্কে সবকিছু। আপনি এখন কি করবেন? কি আর করব, ডিভোর্স দিব আমি। প্লিজ এমন কিছু করিয়েন না দুলাভাই, দেখবেন সব ঠিক হবে। এত কথা বুঝি না। এটা বলে যখনই হাসিব ছাদ থেকে নিচে যাইতে ধরে, ঠিক তখনই হিয়া হাতটি টেনে ধরে। প্লিজ দুলাভাই। হাত ছাড়ো, কেউ দেখে ফেলবে। আপনি যতক্ষণ না বলবেন আমি আপনার হাত ছাড়বো না। আমি তো বললাম ডিভোর্স দিব, এমন মেয়ে নিয়ে সংসার করা যায় না, এখন হাত ছাড়ো। না ছাড়বো না। এটা বলে হিয়া হাসিবের সাথে জোরাজুরি করতেছে। ঠিক সেই সময় একজন ছাদে আসে, আর সেই, তোর এত বড় সাহস আমার বোনের হাত ধরিস, তাও আবার এত রাতে? আরে না, আমি তো। হাসিবের কথাটি শেষ হতে না হতেই সাথী আবার বলতে থাকে, ছি, আমার ভাবতেই লজ্জা লাগতেছে, তোর মন মানসিকতা এত নিচে। আরে এমন করে বলতেছো কেন? আমার কথাটি আগে শুনো, তারপরেই বলিও। কি শুনবো তোর কথা? আমি নিজের চোখেই দেখেছি এটা মিথ্যা। ঠিক তখনই হিয়া বলে ওঠে, আপু তুমি এবার থামবা, অনেক অপমান করলে দুলাভাইকে। আমার ঘুম আসছিল না, তাই আমি সাথে আসছি। এর ঠিক 10 মিনিট পরে দুলাভাইও চলে আসে সাথে, কারণ দুলাভাইয়ের নাকি ঘুম আসছিল না। আমাকে দেখে দুলাভাই যেতে চেয়েছিল, কিন্তু আমি যেতে দেইনি। আমি বলেছি একটু কথা বলি ভাইয়া, তাই ভাইয়াও আর না করতে পারে না। বুঝলাম, কিন্তু হাত ধরে আছিস কেন ওর তুই? কেন হাত ধরলে তোর কোনো সমস্যা আছে?
অবশ্যই সমস্যা আছে। ও আমার স্বামী, তোর দুলাভাই। আহা হা। হাসতেছিস কেন? আমি কি হাসার কোনো কথা বলেছি তোকে? স্বামী যে বললে, তাকে কি তার অধিকারটা দিয়েছো? কি বলতে চাস তুই? হ্যাঁ, কেন, আমি কি ইংলিশে কথা বলতেছি যে বুঝো না? তুমি বললে তোমার স্বামী, আজ পর্যন্ত কি টাচ করতে দিয়েছো তাকে? সেটা তোকে বলতে যাব কেন? হ্যাঁ, তুই ছোট, সবসময় ছোটদের মতোই থাকবি। তোমাকে 3 মাস পরে দুলাভাই নিজেই ডিভোর্স দিবে, তুমি দেওয়ার আগেই। তাই দুলাভাইয়ের হাত ধরে বলেছিলাম, আমার আপুর জীবনটা নষ্ট করিও না। এই কথাটি শুনে সাথী যেন কিছুক্ষণের জন্য থমকে যায়। তোকে কে বলেছে ও আমাকে ডিভোর্স দিবে? কে আবার বলবে? দুলাভাই বলেছে। ভালোই তবে হলো, ওর কাছ থেকে মুক্তি পেলেই আমি খুশি। হাসিব এই কথাগুলো শুনে আর কিছু না বলে সোজা রুমে এসে ঘুমিয়ে পড়ে। তো এইভাবেই 2-3 দিন কেটে গেল সাথীদের বাসায়। আজ চলে আসবে সাথী আর হাসিবের বাসায়। বাবা, আমার মেয়েটি খুব রাগী, তুমি ওর কথায় কিছু মনে করিও না প্লিজ। ঠিক আছে মা, সমস্যা নেই। সাথী, শোন মা, জামাইকে কখনো কষ্ট দিস না। যদি কষ্ট দিস, জীবনে সুখী হতে পারবি না। সাথী শুধুমাত্র মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জানায়। তা বিদায় নিয়ে দুজনে বাসায় চলে আসি। বাসায় আসতে না আসতেই রিফা চলে আসে হাসিবের কাছে। আপনি সরুন, আমি নিজেই পারবো নিতে। এমন করতে নেই, দেন বলছি না। এটা বলে রিফা জোর করে ব্যাগগুলা নিজে নিয়ে রুমে চলে আসে। তো রিফা যখন ব্যাগগুলা নিয়ে নেয় তখন হাসিব একটু ওয়াশরুমে চলে যায়। রিফা ব্যাগগুলা হাসিবের রুমে নিয়ে আসতেই সাথী বলে ওঠে, রিফা শোন। বল, কি বলবি? তার আগে তুই বল, সবুজ ভাইয়ের সাথে কি তোর দেখা হয়েছিল? এসব পরে শুনিস। আচ্ছা বল তবে, কি বলতে চাইলি? তোর কাজ এখন এখানে শেষ, তুই কালকে চলে যাস। মানে কি বলতেছিস এইসব? যা বলেছি তাই কর। তোর কাজ শেষ, এখন চলে যা। বাকি কাজ আমি নিজেই করতে পারবো। না, আমি যাব না। যাবি না মানে? কি বলতে চাস তুই? আমি এই 5-6 দিনে এই বাসার মানুষগুলোর মায়ায় পড়ে গেছি, আমি যেতে পারবো না। হোয়াট? তোর মাথা ঠিক আছে? কি বলতেছিস? আমার মাথা ঠিক আছে সম্পূর্ণ। তোকে আমি এখানে থাকার জন্য কি এনেছি? হ্যাঁ, তোর সমস্যা কি বুঝলাম না। তুই তো 3 মাস পরে ডিভোর্স দিবি, তো এত কথা পেঁচাইতেছিস কেন? সেটা তুই বুঝবি না। আমি যাইতে পারবো না। আর তুমি হাসিবকে ডিভোর্স দিলে আমি কোনো না কোনোভাবেই হাসিবের মনে জায়গা করে নিয়ে কোনো না কোনোভাবেই বিয়ে করে নিব, আর চিরকাল এখানেই থাকবো। মাথা গরম করিস না আমার, রিফা। তোকে যা বলেছি তাই কর, না হলে খুব খারাপ হবে বলে দিলাম। যা ইচ্ছে করতে পারিস তুই। তুই যে হাসিবের বউ না, এসব বলে দিব কিন্তু। বলে দেখ, তারপরে কি হয় তোর আবার। এটা বলতে না বলতেই হাসিব চলে আসে। এ কি হয়েছে এখানে? হ্যাঁ, চিলাচিলি করতেছো কেন দুজনে? জানো হাসিব, স্বাধীনা আমার সাথে খারাপ ব্যবহার করতেছে। আমি শুধু মাত্র বললাম, ছোট তোর বাসায় কেমন দিন গেল। একদম মিথ্যা বলবি না বলে দিলাম। তোকে কি এই কথা আমি বলেছি? তো কি বলেছো শুনি একটু। এই, তোমরা দুজন নাটক বন্ধ করবে? তোমরা দুজন কি চাচ্ছ আবার? হ্যাঁ, আমি কিছু চাই না, তোমাকে চাই শুধুমাত্র। লজ্জা করে না অন্যজনের স্বামীকে নিজের স্বামী ভাবিস? কথাটি শেষ হতে না হতেই এত বড় সাহস তোর এই কথা বলিস? আমি সব প্রমাণ দিয়েই এই বাসায় এসেছি। এইদিকে সাথী ভাবতেই পারতেছে না এমনভাবে থাপ্পড় দিবে রিফা। সাথী যখনই ঘুরে আবার রিফাকে থাপ্পড় দিতে যাবে, ঠিক সেই টাইমে হাসিব হাতটি ধরে ফেলে। অনেক হয়েছে তোমাদের নাটক, এখন বন্ধ করো এইসব। রিফা, আপনি আপনার রুমে চলে যান। রিফা হাসিবের কথা মতো রুমে আসে, কিন্তু এইদিকে আবার সাথীও ভাবতেই পারতেছে না এমন একটা সময় আসবে যে সময়ে রিফা এমন পাল্টি খাবে। এখন শুধুমাত্র হাসিবের মাথায় একটি চিন্তা, সাথী কবে ডিভোর্স দিবে আর কবে এই সব থেকে মুক্তি পাবে। এমন সময় কান্নাকাটির আওয়াজ শুনতে পায় হাসিব, তাই রুম থেকে বেরিয়ে আসে। এসে দেখে রিফা কান্না করতেছে। কি হয়েছে মা তোমার? কান্নাকারি করতেছো কেন? বাবা, আমি চাই হাসিব আজ থেকে আমার সাথে থাকবে। কিন্তু ও যদি তোমার কোনো ক্ষতি করে? আমার বিশ্বাস কোনো ক্ষতি করবে না। কি হয়েছে এখানে এত কান্নাকাটি কেন শুনি? এত কিছু বুঝতে হবে না।
আজ থেকে 1 সপ্তাহ রিভার্সে থাকবি, কথা মনে থাকে যেন। কিন্তু বাবা। কোনো কিন্তু নেই, আবার কথাই শেষ কথা। ঠিক আছে। রাত যখন 9টা বাজে বাবার কথা মতো হাসিব রিপার রুমে আসে। রুমে আসতে না আসতেই রিপা হাসিবকে জড়িয়ে ধরে। এই কি করতেছেন? ছাড়েন আমাকে। ছাড়ার জন্য কি এনেছি রুমে তোমাকে? এটা বলে রিপা এই রূপ যৌবন তোমার চোখে কি পড়ে না? শুধু সারাটি দিন সাথীর সাথেই থাকো। আমিও তো তোমার বউ নাকি? আপনি কি বলতেছেন এসব? আশ্চর্য হবার কি আছে শুনি? আমি তো আপনার স্ত্রী হই নাকি? নাটক বন্ধ করুন আর আমাকে ছেড়ে দিন, না হলে চিল্লাচিল্লি করব। চিৎকার করে কোনো লাভ নেই। আপনি কি যাচ্ছেন? হ্যাঁ, আমি চাইতেছি তুমি আমাকে একটি বেবি এনে দাও। হোয়াট? আমি তোমার সন্তানের মা হতে চাই। আবার আমাকে ফান্দে ফেলানোর নাটক শুরু করে দিয়েছেন। না, সত্যি সত্যি আমি মা হতে চাই। একদম চুপ করেন। আপনাকে কি আমি বিয়ে করেছি যে আপনাকে গর্ভবতী বানাবো? হ্যাঁ। প্লিজ হাসিব, প্লিজ। আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি, বিশ্বাস করো। বিশ্বাস শব্দটা তো মরেই গেছে। ঠিক তখনই রিপা ওয়ার্ডফের উপর থেকে কোরআন শরীফ এনে বলতেছে। এই যে দেখো, কোরআন ছুঁয়ে বলতেছি, হাসিব আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। এটা দেখে হাসিবও একটু আশ্চর্য হয় আর ভাবতে থাকে কি হচ্ছে এইসব। কিন্তু আমাকে কেন ভালোবাসো? জানো, আমি এখানে অভিনয় করতে এসেছি, কিন্তু তোমার পরিবারের এমন ভালোবাসা, স্নেহ, যত্ন পেয়ে আমি তোমার পরিবারের মায়ায় পড়ে গিয়েছি। শুধুমাত্র ওর জন্যই কি? না, আরও কারণ আছে। যেন সাথী তোমাকে ডিভোর্স দিবে 3 মাস পরে, আর সবুজ নামের একটি ছেলেকে বিয়ে করবে। আমাকে এখানে এনেছে যেন তোমাদের সংসারে সমস্যা সৃষ্টি করি, আর বলেছিল তুমি নাকি খুবই খারাপ, তোমার পরিবারের মানুষও খুব খারাপ। তাই 3 মাসের মধ্যে যেন আরও একটা সমস্যা সৃষ্টি হয় আর তুমি ওকে ডিভোর্স দাও। কিন্তু হাসি, বিশ্বাস করো, আমি এখানে এসে আমি বুঝতে পারি সাথী সব কিছুই ভুল বলেছে, কারণ তোমার পরিবারের মানুষের মতো মানুষ হয় না। আর তুমি এত ভালো একজন মানুষ, যা বলার ভাষা নেই। কি করে তোমাদের আমি কষ্ট দেই? তাই আমি ভেবেছি সাথী চলে গেলে আমি তোমাকে সত্যি সত্যি বিয়ে করে নেব। জানো সাথী আজ কি বলেছে? কি বলেছে? ও বলেছে আমি যেন তোমাকে ছেড়ে যাই, আমার নাকি কাজ শেষ। বিশ্বাস করো হাসিব, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি তোমার সাথে সারাটি জীবন থাকতে চাই। কিন্তু প্লিজ, কোনো কিন্তু নাই। তুমি সাথীকে ডিভোর্স দেওয়ার পরেই আমাকে বিয়ে করিও। আচ্ছা, আমি ভেবে দেখব। দেখিও, কিন্তু আমার তোমাকে চাই হাসিব। আচ্ছা, তুমিও যদি সেই দিনের মতো ওরে পোল্টি খাও তখন? এই যে কোরআন ছুঁয়ে কথা দিলাম, কখনোই পোল্টি খাবো না। বিশ্বাস করেছি, এখন কোরআন রেখে আসো। আজ মনে হয় বৃষ্টি নামবে, চলো না ব্যালকনিতে যাই একটু। হাসিবও কিছু না ভেবেই চলে যায় রিপার সাথে। ব্যালকনিতে আসার সাথে সাথে হাসিব ও রিপা দেখতে পায় যে সাথীও ওর রুমের ব্যালকনিতে এসেছে। উফ, আজ বৃষ্টি আসবে, কি যে ভালো লাগতেছে। তাই নাকি? বৃষ্টি খুব ভালো লাগে তোমার? অনেক ভালো লাগতো, কিন্তু কখন জানি বৃষ্টি আসবে আল্লাহ ভালো জানেন। একটু অপেক্ষা করো, বৃষ্টি আসবে, দেখিও। ঠিক তখনই কথাটি শেষ হতে না হতেই বিদ্যুৎ চমকে ওঠে আর সাথে সাথে রিপা হাসিবকে জড়িয়ে ধরে। হাসিব কি করবে বুঝতে পারতেছে না। এরই মধ্যে আবার বৃষ্টিও আসলো। এই ভিতরে চলো, বৃষ্টি পড়তেছে। না, যাব না, তোমাকে জড়িয়ে ধরে এখানেই থাকবো আর বৃষ্টি উপভোগ করব। আরে না, বললাম না ভিতরে চলো। এটা বলে হাসিব একটু সাথীর ব্যালকনির দিকে তাকাতে অবাক হয়, কারণ সাথী সব কিছু দেখেছে। এমন করো কেন? বললাম না যাব না, আজ দুজনে এখানেই গল্প করব। সাথী কিন্তু সবকিছু দেখতেছে, বুঝছো? দেখুক, তাতে আমার কি? আরে ও কি মনে করবে বলো? কি মনে করবে আবার? এই কি করতেছো? আমার ঠোঁট তোমার ঠোঁটের ছোঁয়া পেতে চায় হাসিব। এখন না, আর এইসব বিয়ের আগে পাপ, বুঝেছো? বাবা, তাই বুঝি? তবে সেই দিন রাতে তোমার পাপের কথা মনে ছিল না? এটা আর শোনার পরে হাসিব মনে মনে বলতে থাকে, এই রে দরাটা খাইলাম বুঝি আমি। ওই মনে মনে কি বিড়বিড় করতেছো? কই কিছু না তো।
হাসিবের কথাটি শেষ হতে না হতেই রিফা হাসিবের ঠোঁট দুটি নিজের করে নেয় আর আপন মন খাইতে থাকে। এই কি করেছো? ছাড়ো, সাথী কিন্তু দেখতেছে। দেখুক, চুপ থাকো তো। এবার হাসিবও কিছু না ভাবেই রিপার সাথে কিছু করতে রেসপন্স দেয়। দুজনে আপন মনে দুজনে ঠোঁট খাইতেছে আর অন্য দিক থেকে সাথী সব কিছুই দেখতেছে। রিপার এমন পাগলামি দেখে হাসিব আর নিজেকে যেন কন্ট্রোল করতেই পারছে না। ঠোঁটে 2 মিনিট কিস করতে না করতেই হাসিব আলতো করে রিপার গাড়ির চুলগুলা সরিয়ে গাড়ে চুমু দিতেই রিপা যেন কেঁপে উঠল। এত রোমান্টিক তুমি মিস্টার হাসিব? না গো, আমি রোমান্টিক না। হয়েছে, এখন ছাড়ো। বললেই হলো ছাড়ো, আরও তো অনেক কিছুই করার বাকি আছে। কিন্তু রিপা একটু নিজেকে সারানোর চেষ্টা করলেই হাসিব আরো জোরে করে ধরে। রিপার হাত দুটি দেওয়ালে চেপে ধরে গলায় গাড়ে আপন মনে চুমু দিতে থাকে। অন্যদিকে রিপা যেন এমন ছোঁয়ায় পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। হাসিবের এমন পাগলামি দেখে রিপাও হাসিবের শার্টের বোতাম খুলেই বুকে গলায় কিস করতে থাকে। কিন্তু সাথী যে এই সব কিছু দেখতেছে, এদের এই চিন্তাটা মাথায় নেই। ওই, আমাকে প্লিজ কখনো ছেড়ে যেও না। যাবো না, এখন আদর করতে দাও তো। এটা বলেই হাসিব রিপাকে কুড়ে তুলে নিয়ে রুমের ভিতরে চলে আসে ব্যালকনি থেকে। এই, কোথায় নিয়ে যাও? দেখো কি করি তোমাকে। এটা বলেই রিপাকে খাটের উপরে রাখে। এই জানো, তোমাকে শাড়ি পরে না সেই সুন্দর আর হট লাগতেছে। ওই, কি বলো এইসব? সত্যি বলতেছি, সেই সুন্দর লাগতেছে। এইসব সৌন্দর্য তোমার জন্য পাগল। তাই বুঝি। ঠিক আছে, আমি এখন আমার জিনিসগুলো ভোগ করব। এটা বলে রিপার শাড়িটা একটানে খুলে ফেলে আর নাভির উপরে আলতো করে একটি সুখের পরশ এঁকে দেয় ঠোঁট দিয়ে। মা, রিপার নাভির উপরে হাসিবের ঠোঁটের এমন ছোঁয়া পাওয়ার সাথে সাথেই পুরা শরীরের লুম দাঁড়িয়ে যায়। হাজারো চেষ্টা করেও যেন হাসিবের কাছ থেকে আর নিজেকে ছাড়াতে পারছে না। এই রোমান্টিক মুহূর্তে সময় কে জানি এসে দরজায় নাড়া দিচ্ছে। কে দরজায় নাড়া দিচ্ছেন? আমি সাথী, দরজাটা খুলে দাও তো। এমন মুহূর্তে এসে কেউ সমস্যা সৃষ্টি করবে ভাবতেই পারছে না হাসিব। কি বলার আছে কাল বলেন, এখন ডিস্টার্ব করিও না প্লিজ। বললাম না দরজা খুলো। দরজা না খুললে কিন্তু আমি ছাদ থেকে ছাদ দিয়ে আত্মহত্যা করব। জি বলুন, কি বলবেন? আমার রুমে চলো। আশ্চর্য, আমি আপনার রুমে যাব কেন? কারণ আমি আপনার বউ, আপনি আমার সাথে থাকবেন। আপনি আমার বউ? হ্যাঁ, আমি আপনার বিয়ে করা বউ। আর আপনি একজন অপরিচিত মেয়ের সাথে এমন কাজ করতেছেন, লজ্জা করে না? আশ্চর্য, লজ্জা করবে কেন? সেও তো আমার বিয়ে করা একজন বউ। বিয়ে করা বউ মানে? হ্যাঁ, ও আমার বিয়ে করা বউ। আমার যা ইচ্ছা আমি সব করতে পারবো। নাটক বন্ধ করুন। আমি এনেছি রিফাকে এই বাসাতে। এনেছেন, ভালো করেছেন। আপনার ডিভোর্স দিয়ে রিফাকে নতুন করে বিয়ে করব। এটা কখনো সম্ভব না। আমি আপনাকে ছাড়বো না। দেখা যাবে কি হয়। রিফা শোন, তুই যদি আমার জামাইয়ের সাথে খারাপ কিছু করার চেষ্টা করিস, খুব খারাপ হবে। তোকে কিন্তু শেষ করে দিব। হাসিব শুধুমাত্র আমার, বুঝেছিস? হাসিব আমাকে ভালোবাসে, তোকে না। ফকিনের বাচ্চা, তোকে এখানে আনাটাই ভুল করেছি। একদম চুপ করো। অনেক কথা বলেছিস আমার বউকে। কেন, তোর সবুজ কি হলো? যা, সবুজের কাছে যা। আর এক মুহূর্ত এখানে থাকবি না, যা রুমে যা। হাসিবের এমন থাপ্পড় দেখে রিফা অবাক। সত্যি ভাবতে পারছে না হাসিব সাথীকে থাপ্পড় দিবে। তো সাথী আর কিছু না বলে রুমে চলে আসে। এদিকে হাসিবেরও মনটা খারাপ হয়ে যায়। এইভাবেই সেই রাতটি কেটে যায়। পরের দিন ঠিক দুপুর 2টায় রিপার ফোনে একটি অপরিচিত নাম্বার থেকে ফোন আসে। আসসালামু আলাইকুম, কে বলতেছেন? সালাম পরে দিস যদি তুই। মাথা ঘুরে যাওয়ার পরে ঠিক যখন 10 মিনিট পরে জ্ঞান ফিরে আসে, তখন সাথে সাথে রিফা হাসিবের কাছে চলে আসে। আরে রিফা, তুমি এমন হাঁপাচ্ছ কেন? কি হয়েছে? আমার বাবা মাকে কে জানি কিডন্যাপ করেছে। কি বলো এইসব? এখন হলো? জানি না, এখন বলতেছে 2 লক্ষ টাকা লাগবে। কি বলো, এত টাকা এখন কোথায় পাবো আমরা? আমি জানি। প্লিজ আসিফ, আমার বাবা মাকে বাঁচাও তুমি। আচ্ছা, দেখি কি করা যায়।
খুব ফাস্ট দেখো। আচ্ছা রিফা, একটা কথা বলি। বলো, কি কথা বলবা? এই সব কিছুর পিছনে আবার সাথীর হাত নেই তো? আমার তো মন বলতেছে এই সব কিছু সাথী করেছে। কিন্তু ও এমন কাজ কেন করবে? হ্যাঁ, কাল রাতে শুনলে না তুমি কি বলল? আচ্ছা ওয়েট, আমি ডাকতেছি সাথীকে। এরপরে হাসিবে এসে সাথীকে ডাক দিয়ে নিয়ে আসে। সাথী, আমি যা প্রশ্ন করব সবগুলো সঠিক উত্তর দিবা। কি এমন প্রশ্ন শুনি আগে? আমি জানি তুমি রিফার বাবা মাকে কিডন্যাপ করেছো। আমি কিডন্যাপ করব কেন? সেটা আমি কি জানি, তুমি ভালো জানো। প্লিজ সাথী, আমার বাবা মার কোনো ক্ষতি করিস না। ওরা ছাড়া আমার আর কেউ নেই এই পৃথিবীতে। তো এইসব আমি শুনে কি করব? বললাম তো আমি জানি না এইসব সম্পর্কে। মিথ্যা কথা আমি পছন্দ করি না। একেই তো কিডন্যাপ করাইছো, আবার 2 লক্ষ টাকাও চাইতেছো। কোনো প্রকার প্রমাণ কি আছে তোর কাছে যে আমি এইসব কিছু করেছি? তুই যে কেমন সেটা আমার থেকে কেউ ভালো জানে না। আমি জানি তুই এই কাজ করেছিস। একদম চুপ কর, মিথ্যা কথা বলবি না। আমার তো মনে হয় তোরা দুজনে এই সব প্ল্যান করে আমাকে বাসা থেকে বের করে দেওয়ার প্ল্যান করতেছিস। ঠিক এমন সময় হাসিবের বাবা চলে আসে। কি হয়েছে এখানে? এভাবে চিল্লাচিল্লি কেন? তেমন কিছু না বাবা। তখনই সাথী বলে ওঠে, বাবা হয়ে কি? রিফা এবং আপনার ছেলে দুজনে মিলে প্ল্যান করেছে আমাকে কিভাবে বের করে দেওয়া যায় বাসা থেকে। কি বলতেছে কিছুই তো বুঝতেছি না আমি। রিফার নাকি বাবা মা কিডন্যাপ হয়েছে, আর সেই কিডন্যাপ নাকি আমি করেছি। এইসব অভিযোগ আমার উপরে তুলেছে। কি এসব হাসিব? তোর সাক্ষী প্রমাণ ছাড়া তুমি কেমনে অন্য জনের উপর দোষারোপ করো? দোষারোপ করতেছি না। আমার বাবা মার কি হবে এখন যদি মেরে ফেলে আমার বাবা মাকে? কিচ্ছুটি হবে না, চলো আমরা পুলিশের কাছে চলে যাই। ওরা এটাও বলেছে যদি পুলিশের কাছে যাই তো আমার বাবা মাকে সাথে সাথেই মেরে ফেলবে। আচ্ছা বাদ দাও, চলো আমরা সবাই মিলে খুঁজে দেখি একটু, নাকি বলো? আমি একটু তোমার সাথে একা কথা বলতে চাই হাসিব। যা বলার এখানেই বলো, কি হয়েছে? বললাম তো একান্তই কথা বলতে চাই। ঠিক আছে। এটা বলে হাসিব রুমে আসে। পিছু পিছু সাথীও চলে আসে। বলো কি বলবে এখন? জানি না কথাটি বিশ্বাস করবে কিনা। কি কথা? কথাটি হলো যে তুমি যে রিফার সাথে এমন ভাবে চলতেছো, তুমি কি ওর অতীত সম্পর্কে জানো? না, কেন? ওর অতীতে আবার কি হয়েছিল? ও কিন্তু একজন মাফিয়ার মেয়ে, বলা যায় ও নিজেও একজন মাফিয়া। ওর বাবা মা কেন কিডন্যাপ হয়? এই একদম মিথ্যা বানোয়াট কথা বলবে না। বিশ্বাস কর, আমি সত্যি বলতেছি। তো তোমার সাথে এই মাফিয়ার পরিচয় কেমনে হলো? আসলে আমি যেই কলেজে পড়তাম রিফাও সেই কলেজেই পড়তো, কিন্তু রিফা ছিল খারাপ স্টুডেন্ট, তাই আমাদের সাথে বন্ধুত্ব করে। আমরাও না বলি নাই, কারণ সবাই আমরা মানুষ, একে অপরের সাহায্য করব, এটাই স্বাভাবিক। তা ঠিক বলেছ। তারপরে হলো কি, আমার সাথে ও সব সময় থাকতো। এক সময় দুজনে বেস্ট ফ্রেন্ড হই আমরা। একদিন কলেজ শেষে ঘুরতেছি, ঠিক সেই সময় কিছু ছেলে আসে, এসে আমাদের ডিস্টার্ব করতে থাকে। অনেক বোঝাই কিন্তু বোঝে না। ঠিক তখনই রিফা আমাকে ওর ব্যাগটি দিয়ে বলে, তুমি বসো, আমি এদের দেখতেছি। তারপরে কি হলো? সবগুলো ছেলেকে এমনভাবে মারলো, আমি দেখে তো অবাক। আমি তখন ভাবতে থাকি একটি মেয়ে মানুষ কেমনে এমনভাবে সবাইকে পেটালো। ছেলেগুলো যখনই চলে যায় আমি রিফাকে জিজ্ঞেস করি, আচ্ছা তোর শরীরে এত শক্তি কই থেকে আসলো রে? সত্যি করে বল। থাক, অন্যদিন শুনিস। আজকেই বলতে হবে তোকে। তবে শোন, আমি একজন মাফিয়ার মেয়ে। মনে করতে পারিস আমিও মাফিয়া। আমাদের কাজ হলো মানুষকে কিডন্যাপ করা আর পরে মুক্তিপণ চাওয়া। তোর ভয় পাওয়ার কোনো কারণ নেই, তোর কোনো প্রকার ক্ষতি করব না আমি। সত্যি তো, নাকি পরে আমাকেও কিডন্যাপ করবি? এই জন্যই তোকে বলতে চাইনি, তুই আমার বেস্ট ফ্রেন্ড। আমি কি এইসব করতে পারি রে? হ্যাঁ, আমার উপর বিশ্বাস রাখতে পারিস কিন্তু তুই। তবুও ভয় লাগতেছে আমার রিফা, বিশ্বাস কর। তুই যেভাবে ছেলেগুলোরে পিটাইলি, একজন ছেলেও এমনভাবে পিটাইতে পারবে না। এরপরে আমিও একটু ভয় পেতাম, কিন্তু যখন দেখছি আমার কোনো ক্ষতি করে না, তখন আর ভয় পাই নাই। জানো,
ওর সাহস দেখেই আমি তোমাদের বাসায় এনেছি। অনেক সুন্দর নাটক সাজাইতে পারো, কিন্তু তুমি বন্ধ করো তোমার এই বানোয়াট নাটক। একটি মেয়ে হয়ে অন্য আরেকটি মেয়ের নামে এমন বাজে কথা বলো, লজ্জাও করে না তোমার? হাসিব, বিশ্বাস করো আমি মিথ্যা বলতেছি না, সব কিছুই সত্যি। বিশ্বাস? সেটা আবার তোমাকে কখনোই না, বুঝছো? কি করলে বিশ্বাস করবে? কোনো কিছুই করা লাগবে না। কেন আমি রিফার সাথে মিশতেছি এটা তোমার সহ্য হচ্ছে না, তাই ওর নামে মিথ্যা অপবাদ দিতেছো। তুমি একজন ছলনাময় নারী, বুঝছো? এটা বলেই হাসিব বাইরে এসে দেখে যে রিফা, এই রিফা রিফা তো নেই, চলে গেল ওর বাবা মাকে খুঁজতে। একাই চলে গেল। আর ও কোথায় খুঁজবে ওর বাবা মাকে? আমি জানি না। শোন, মনে হয় বেশি দূর যেতে পারে নাই, তুই যা রিফাকে খুঁজতে। ঠিক আছে বাবা, আমিও যাইতেছি। এটা বলেই হাসিবও বেরিয়ে পড়ে রিফাকে খোঁজার উদ্দেশ্যে। রিফাকে খুঁজতে বের হলেও হাসিবের মনে এখন একটু ভয় কাজ করতেছে, কারণ যদি সাথীর কথা সত্যি হয় তখন কি হবে? একজন রিস্কাওয়ালাকে হাসিব প্রশ্ন করতেছে। আচ্ছা ভাইয়া, এই দিকে কি একটা মেয়ে গিয়েছে? অনেক মেয়ে তো যায়, আপনি জানি কার কথা বলতেছেন। মেয়েটি একটু লম্বা চিকন করে, তবে ফর্সা অনেক। আর হ্যাঁ, মেয়েটি একটু চিন্তিত ছিল। ও মামা, হ্যাঁ হ্যাঁ, এমন একজন মেয়েকে আমি একটু আগে নামিয়ে দিয়ে আসলাম। মেয়েটা খুব চিন্তিত আর বলতেছিল একটু তাড়াতাড়ি চালান রিক্সা। কোথায় নামাই দিছো মামা? রংপুর লালবাগে নামাই দিয়ে আসলাম। ও আচ্ছা, আমাকেও নিয়ে চলুন এখনই। এটা বলেই হাসিব রিস্কাওয়ালা লোকটির সাথে চলে যায়। প্রায় 4-5 মিনিট পর যখন গন্তব্যস্থানে আসে, এসেই দেখে যে রিপা কিছু ছেলের সাথে কথা বলতেছে। হাসিব আর কিছু না ভেবেই ওর কাছে চলে যায়। রিফা, তুমি এখানে আসলে আর সেটাও আমাকে না বলে? আরে তুমি এখানে? তোমার বাবা মা কিডন্যাপ হয়েছে, আমি আসবো না তো কে আসবে শুনি? ও আচ্ছা, তুমি চলে যাও, আমি ঠিক খুঁজে বের করব। চলে যাব মানে? কী সব বলতেছো? আমি চাই না আমার জন্য তোমার পরিবারের কারোর কোনো ক্ষতি হোক। একদম চুপ করো আর বলো, এই ছেলেগুলো কে? আর তুমি বা কি করতেছো এদের সাথে? আসলে এরা হলো তোমার গ্যাং, তাই তো? গ্যাং মানে? আর মিথ্যা বলবে না। আমি জানি তুমি একজন মাফিয়ার মেয়ে। ও, সবটা জেনেই গেছিস তবে? সাথী বলেছে। ও সত্যি বলেছে হাসিব, আমি একজন মাফিয়ার মেয়ে, অনেক খারাপ। আমার কাছে এতদিন লুকাইছো কেন? কারণ যদি আমি বলতাম তুমি আমার সাথে জীবনেও মিশতে না। তাই বলে তুমি এত বড় সত্যিটা লুকাই রেখেছো? প্লিজ হাসিব, আমাকে মাফ করে দিও। আর আমি চাই না আমার জন্য তোমার ক্ষতি হোক। কিন্তু আমি তো তোমার পিছু ছাড়বো না। আর চলো, আমিও যাব তোমার সাথে, তোমার বাবা মাকে উদ্ধার করতে। না, তোমার ক্ষতি হবে। বলে হোক, কিন্তু তোমাকে একা যাইতে দিব না। এমন পাগলামি করিও না তো হাসিব, তোমার কিছু হলে তোমার বাবা মার কি হবে? হ্যাঁ, সমস্যা নাই, চলো। এরপরে হাসিবের এমন জুড়িতে রিফাও আর না করতে পারেনি, তাই বাধ্য হয়ে হাসিবকেও নিয়ে যাইতে চায়। তুমি যাবে, কিন্তু খুব সাবধানে থাকতে হবে। কেন কেন? কারণ ওদের কাছে অনেক অস্ত্র আছে। কি বলো এইসব? ওরা অনেক খারাপ মানুষ। আচ্ছা, তোমাদের কাছে নেই অস্ত্র? আছে, আমাদের কাছেও অনেক আছে। তুমি কি চালাইতে পারো অস্ত্র? পারি। ও আচ্ছা, ঠিক আছে। তোমরা কি জানো তোমার বাবা মা কোথায় আছে এখন? জানি, এখান থেকে 2 কিলোমিটার দূরে একটি পরিত্যক্ত বাড়িতে রেখেছে। আচ্ছা ঠিক আছে, চলো তবে। আমি আবারও বলতেছি, সাবধানে থাকতে হবে তোমাকে। এরপর হাসিব, রিপা আর কিছু ছেলে সবাই মিলে গন্তব্যস্থানে যায়, কিন্তু গিয়েই দেখে যে পুরা বাড়িতে লোকজন পাহারা দিতেছে। প্রায় 15-20 জন লোক হবে। এমন সময় রিপার ফোনে আমার কল আসে। হ্যালো, কোথায় যাইতে হবে আমাদের এখন? ফোনের স্পিকার থাকার কারণে সব শোনা যাইতেছে। বাড়ির ভিতরে চলে আসো, আর হ্যাঁ, কোনো চালাকি করতে পারবে না। যদি করো তোর বাবা মাকে শেষ করে দেব। ঠিক আছে, যাচ্ছি। রিফা, কি হলো? তুমি বাইরে থাকো হাসিব, আর নাও
একটি অস্ত্র তোমার কাছে রাখো, কিছু হলে ব্যবহার করবে। আমিও ভিতরে যাব। প্লিজ দয়া করে ভিতরে যেও না, তুমি বাইরে থাকো। ঠিক আছে, আমি বাহিরে আছি, কিন্তু তোমরা যদি বাহিরে না আসো আমার কিন্তু ভিতরে চলে যাব। ঠিক আছে। এরপর হাসিব বাইরে থাকে আর রিপাও ছেলেগুলা ভিতরে যেতে থাকে। এমন সময় একজন ছেলে রিপাকে বলে ওঠে, আপু, তুমি এই ছেলেটাকে চিনো? তোদের দুলাভাইও হবে। কিন্তু আপু, একটি কথা বলতে চাই, তুমি আবার কি পাবো না পাবো? বল কি বলবি। আপু, এই ছেলেটাকে আমি চিনি, ও গোয়েন্দা। তোর মাথা ঠিক আছে পাগল একটা? আপু, সত্যি আমি এমন একজনকে দেখেছি। মানুষের মতো কি মানুষ থাকে না? হ্যাঁ থাকে, কিন্তু আমার বিশ্বাস এই লোকই ওই লোক। একদম চুপ কর, আমি হাসিবকে ভালো করে চিনি, ও গোয়েন্দা না। আচ্ছা আপু, সরি। চুপচাপ ভিতরে ঢুক, যে কোনোভাবেই হোক বাবা মাকে বের করতে হবে এখানে। আপু। এরপরে যখন রিফা ভিতরে ঢুকে দেখে যে বাবা মাকে বন্দি করে রেখেছে, ঠিক তখনই রিফা দৌড়ে যেতে দৌড়ল। ওখানেই দাঁড়াও রিফা, যদি এক পায়ে গিয়ে যাও তো তোমার বাবা মাকে শেষ করব। কে তুমি, কি চাও? চাই তো অনেক কিছুই, আগে বলো, কোনো চালাকি করিস নাই তো? হঠাৎ এরপরেই রিপার ছেলেগুলা গুলি শুরু করে দেয়। এর মধ্যেই রিপাও শুরু করে দেয় গোলাগুলি। প্রায় এক পর্যায়ে যখন সব কিছু থেমে যায়, তখন রিপা দেখে যে ওর বাবা, বাবা তুমি কোথায়? আশ্চর্য, আমার বাবা কোথায় গেল? ঠিক তখনই একজন বলে ওঠে, তোমার বাবা আমার কাছে রিফা। এটা দেখে তো রিপা পুরো অবাক, কারণ হাসিব কখন ভিতরে আসলো। তুমি এখানে? হাসিব মানে বুঝলাম না, কখন ভিতরে আসলে? আমার কাছেই তো সঠিক সময় সঠিক স্থানে আসা। মানে কি বলতেছো তুমি? কিছুই তো বুঝতেছি না আমি। মানে হলো আমি একজন ডিবি পুলিশ। এটা কিন্তু ফাজলামো করার টাইম না হাসিব। তোমার সাথে ফাইজলামি করার সময়ও আমার নেই, বুঝছো? তোমার বাবা একজন এই দেশের জঘন্যতম ব্যক্তি, যার নামে হাজার হাজার ব্যক্তির পরিবার আজ রাস্তায় নেমেছে। তোমার বাবার জন্যে আমার নিজের মামা মারা গিয়েছে। তোমার বাবা এই আইনের চোখে একজন খুনি, যার একটাই শাস্তি মৃত্যুদণ্ড। হাসিবের মুখে এমন কথা শুনে যেন রিপার বুক থর 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 করে কাঁপতে থাকে। না, আমার বাবা খুনি না। মিথ্যা চাপা থাকে না রিফা, আর তুমিও একজন মাফিয়া, যার বিচার আদালত করবে। আমি শুধুমাত্র আমার দায়িত্ব পালন করব। তুমি এইসব জানলে কেমন করে? তোমার সম্পর্কে আমি অনেক কিছুই জানি, যেটা তুমি জানো না। মানে? তুমি যেই দিন বউ হয়ে আমার বাসায় আসলে নাটক করতে, সেই দিনেই তোমাকে চিনে ফেলেছি আমি। তুমি আমাকে চিনলে কেমনে? তোমার ফটো আগে থেকে আমার কাছে ছিল, তোমাকে মনে মনে খুঁজতেছিলাম, কিন্তু মেঘনা চাইতেই তুমি বৃষ্টি হয়ে এসেছো। তার মানে তুমি জেনে শুনে আমার সাথে এমন করেছো? জি। আমি বিশ্বাস করি না। অ্যাজ ইউ উইশ। তার মানে তুমি কি আমাকে ভালোবাসো না? জি না। তোমার মতো একজন মাফিয়ার মেয়েকে আমি কেমনে ভালোবাসবো বলো? ইঁদুর বিলাইয়ের কি কখনো মিল হয় শুনেছ? সেই রকম তুমি ইঁদুর। এত বড় ধোঁকা, তাও আবার আমার সাথে! এটা কেমনে করলে তুমি হাসিব? সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি। হা হা হা। আহ, হাসিবের এমন হাসি দেখে সেই ছেলেটা আবার রিফাকে বলতে থাকে, আপু, আমি তোমাকে বলেছিলাম না এই ছেলেকে আমি আগে দেখেছি, এ একজন পুলিশ। তুমি আমার কথা বিশ্বাস করো নাই, এখন কি হবে আমাদের? কিচ্ছু হবে না, চুপ থাক তুই। রিফা, রাইফেল সব নিচে রাখো, না হলে আমি তোমার বাবা মাকে গুলি করতে বাধ্য হব। তুমি আমার সাথে এত কিছু করেও বলতেছো আমাকে ভালোবাসো না? এটা ব্যাপার না, কিছু কিছু কাজে এমন করে হয়। ছি হাসিব, তুমি এমন করলে? আমি বুঝেছি সাথী তোমাকে আমার সম্পর্কে আরো কিছু বেশি বলেছে। বলেছে। ও অবশ্য বলতে চাইনি। আমি রিফা বলতেছি, আমি ছাড়া তোমার জীবনে কেউ থাকবে না, সাথীকে আমি শেষ করে দিব। এই প্যাচাল বন্ধ করো। আমি এত সহজে ধরা দিব না হাসিব, আমি শুধুমাত্র তোমার জীবনে বউ হয়ে থাকতে চাই। একদম চুপ থাকো বললাম, না হলে
তোমার বাবা মা কিন্তু আমার হাতে আছে। থাক। এখানে কিন্তু সাথীর কোনো দোষ নেই। আছে, দোষ অবশ্যই আছে। আমার নামে তোমাকে এত কিছু বলেছে আমি জানি না। বিশ্বাস করো রিফা, সত্যি বলতেছি। একদম চুপ থাকো। আমি চেয়েছিলাম এইসব ছেড়ে দিয়ে একটা নতুন জীবন শুরু করব, কিন্তু সাথী সেটা করতে দিল না। এখানে কোনো দোষ নেই বললাম না। আছে না নেই সেটা আমি ভালো জানি। অনেক বুঝাইছি তোমাকে, এখন কি তুমি নিজেই ধরা দিবে নাকি আমার আসল রূপটা বের করতে হবে সেটা বলো। আমি তো কোনোভাবেই ধরা দিব না সাথীকে শেষ না করা পর্যন্ত। সাথী সব কিছু বলেছে, আর ও আর আমি এইসব প্ল্যান করেছি, দেখি তুমি সাথীর কি করতে পারো। মানে সাথী তো সবুজকে ভালোবাসতো। বাসো তো, কিন্তু ওকে সবুজ ধোকা দিয়েছে, আর সাথীও নিজের ভুলটা বুঝতে পেরেছে। কখন এই সব ঘটনা ঘটলো? যাই হোক, বলি তবে সবাইকে, আপনারা তো জানেন সাথীর বোন হিয়া আর হাসিব একজন রাতে ছাদে বসে কথা বলতেছিল। সেই দিন কিন্তু সাথী ওদের সব কথা শুনেছিল আর ভাবছিল সবুজ তো আমাকে ধোঁকা দিছিল, কিন্তু এই হাসিব তো কোনো প্রকার ধোঁকা দেয়নি। সবুজ যদি আমাকে ভুলে নতুন কোনো মেয়েকে নিয়ে থাকতে পারে, তো আমি কেন পারবো না হাসিবকে ভালোবেসে তার সংসার করতে? এটা ভেবে হাসিবকে সেই রাতে বলে, হিয়া তুই আর হাবিব কি করতেছিস এত রাতে ছাদে? না আপু, কিচ্ছু না। আমার ঘুম আসছিল না তাই ছাদে আসছি, কিন্তু একটু পর দুলাভাইও আসলো তাই গল্প করতেছি। ও আচ্ছা। হাসিব রুমে চলো তো, কথা আছে। অনেকে বলতে পারেন ভাই সেই দিনের রাতে সব কাহিনী কি মিথ্যা ছিল? ভাই সব মিথ্যা ছিল। তো সাথীর কথা মতো হাসিবও পিছে পিছে আসে হাসিবের রুমে। সাথী বলো কি বলবা। সরি, আমাকে মাফ করে দিও। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি ভুল মানুষকে ভালোবেসেছিলাম, তোমাকে অনেক কষ্ট দিয়েছি, অপমান করেছি। এটা বলেই পা ধরে কান্না করতে থাকে সাথী। তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। তবে তোমাকে তখন মাফ করব যখন আমার কথার উত্তর দিবা সত্যি সত্যি। বলো কি কথা? রিফ একজন মাফিয়া, ওর বাবা মাও মাফিয়া, কিন্তু তুমি চিনো কেমনে? একসাথে পড়াশোনা করেছি, ও আমার বান্ধবী হয়। তুমি কি জানতে ও মাফিয়া? একটু একটু জানতাম, কিন্তু আমার সাথে সম্পর্ক ভালো ছিল। তুমি জানো আমি একটা অফিসে চাকরি করি, আমি একজন ডিবি পুলিশ। কি বলো তুমি এইসব? যা বলছি সব সত্যি। এখন তোমাকে যা বলতেছি, বাসায় গিয়ে ঠিক এমন এমন কাজ করবা, রিফাকে বুঝতেই দিবা না। কিন্তু না কেন? ওদের জন্য অনেক মানুষের জীবন চলে যাচ্ছে। সো ওর বাবা মাকে ধরার জন্য সাহায্য করো, তবে তোমাকে ক্ষমা করব আমি। হাসিবের মুখে এমন কথা শুনে সাথী নিরুপায় হয়ে রাজি হয়ে যায়। ঠিক আছে। তুমি জানোই না সাথী, ও কত ডেঞ্জার, বুঝছো? আচ্ছা তুমি যেটা ভালো বুঝো। হাসিবের কথা শেষ হতে না হতেই রিফা বলতে থাকে, ও আচ্ছা এই কাহিনী। এটা সত্যি হাসিব, তুমি আমার না হলে আমি তোমার জীবনে কাউকে রাখবো না। এসব জেলে গিয়ে ভাবিও অনেক সময় পাবে। কথাটি শেষ না হতেই রিপা এমন একটি কাজ করে। কথা শেষ হতেই রিপা আবার গোলাগুলি শুরু করে দেয়, কিন্তু সেটা কারোর উপরে না। এমন গোলাগুলিতে সবাই একটু স্তব্ধ হয়ে যায় কিছুক্ষণের জন্য। যখন এই গোলাগুলি থেমে যায়, হাসিব দেখে যে রিফা নাই এখানেও দাও। তুমি যেখানে যাও না কেন রিফা, তোমাকে আমি খুঁজে বের করবই। আর তোমার বাবা মা এখন আমাদের হাতে, তুমি অবশ্যই তো আসবে। এইসব বলেই হাসিব রিপার বাবা মাকে থানায় নিয়ে যায়। তো সেখানে রেখে সোজা বাসায় আসে হাসিব। কি হলো, ধরতে পারলে তুমি? না, সাথীও পালিয়ে গিয়েছে, কিন্তু ওর বাবা মা আমাদের আয়ত্তে আছে। তুমি হয়তো জানো না, রিফা খুব ভালোবাসে ওর বাবা মাকে। এখন কেমনে ধরবো এটাই ভাবতেছি। চিন্তা করিও না, দেখবে ও কোনো না কোনো একটি ভুল করবেই, আর সেই সময় তুমি ধরে ফেলবে। আমি খুব ক্লান্ত, ফ্রেশ হয়ে আসতেছি, তুমি একটু খাবার নিয়ে আসো। হাসিবের এই কথাটি শেষ হতে না হতেই হাসিবের বাবা এসে উপস্থিত। হাসিব, বৌমাকে খুঁজে পেলি নাকি থানায় যেতে হবে আমাদের? বাবা, তোমাকে আগেও বলেছি না ও তোমাদের বউ না, ও একজন মাফিয়া। আমার সাথে মজা করিস তাই না? তোমার সাথে মজা করতে যাব কেন শুনি? তাহলে বাজে কথা বলতেছিস? শোনো তবে কাহিনী। এরপরে প্রথম থেকে শুরু হবে। হাসিব সব কিছু বলতে থাকে বাবাকে, আর হাসিবের বাবা এটা শোনার পর তো অবাক। এত কিছু হয়ে গেল, আমাকে একটি কথা জানালেই না।
তুমি তো আমার কথা বিশ্বাস করতেছো না। এত ডেঞ্জার মেয়ে ছিল রিফা? দেখলে তো সিধে সিধা মনে হতো, আর ওর ভিতরে ভিতরে এত। বাবা, যাই হোক, আল্লাহ বাঁচাইছে আমাদের সবাইকে। এখনো সমস্যা আছে, ও আমাদের সমস্যা করতে পারে, তাই একটু সাবধান থাকতে হবে। ঠিক আছে রে বাবা। ঠিক আছে বাবা। তুমি ফ্রেশ হয়ে রুমে আসো, আমি খাবার নিয়ে আসতেছি রুমে। ঠিক আছে বউ। এরপর হাসিব ফ্রেশ হয়ে 5-7 মিনিট পরে রুমে আসে। রুমে আসতে না আসতেই সাথী বলে ওঠে, এই যে মহারাজ, আপনার খাবার হাজির, এখন খেয়ে নেন। আসো, তুমিও আসো। আমি খাইছি একটু আগে, তুমি খাও, আমি বসে আছি। ঠিক এই সময় কারেন্ট চলে যায়। এটা কোনো কথা হলো? সাথী খাইতে বসলাম, কারেন্ট গেল গা। হাত পাখা তো আছে, সমস্যা কি? আমি বাতাস করতেছি, তুমি খাও। তখন হাসিব আবার একটি গান বলতে থাকে। ওই থামবে তুমি? শুনবে তো, সবাই বাসায় আছে। শুনলে তাতে কি? যা, আমার লজ্জা করে না বুঝি? ওলে আমার লজ্জাপতি বউ। তোমার এই তো আমি, এখন খাও তো তুমি। আচ্ছা, খাচ্ছি। এরপর হাসিব গাইতে থাকে, অন্যদিকে সাথে হাত পাখা দিয়ে বাতাস করতে থাকে। এই মুহূর্তটা এতটাই সুন্দর যা বলার ভাষা নেই, কারণ একজন স্বামী কঠোর পরিশ্রম করে আসবে আর স্ত্রী হাত পাখা দিয়ে বাতাস করবে। এর মতো সুখের অনুভূতি আর হয় না মনে হয়। জানো সাথী, আজ অনেক ভাত খাইলাম। আচ্ছা। তোমার হাত পাখার বাতাস যেন আমার প্রাণ ছুঁয়ে দিল, তাই আজ একটু বেশি খেয়ে ফেলেছি। আচ্ছা, প্রতিদিন এমন করে হাত পাখা দিয়ে বাতাস করব আর তুমি খাবে। ঠিক সেই সময় আবার কারেন্টটা চলে আসলো। কারেন্ট আসার আর সময় পেল না, আর 1 ঘন্টা পরে আসলে কি এমন হতো? আচ্ছা, ফ্যান বন্ধ করে তোমাকে বাতাস করি। আরে না, আমার বউকে আমি কষ্ট দিব না। এরপর হাসিব খাওয়া দাওয়া শেষ করে একটু কাজের জন্য বাইরে যায়। কাজ শেষ করে প্রায় 2-3 ঘন্টা পরে আবার বাসায় আসি। এসেই দেখি যে সাথী গোসল করে এসে চুল শুকাইতেছি ব্যালকনিতে। তো হাসিব কিচ্ছু না বলে সুজা পিছন থেকে গিয়ে জড়িয়ে ধরে সাথীকে। এই কে কে? কে আবার? তোমার জামাই। এমন করে কেউ জড়িয়ে ধরে পেছন থেকে এসে? আমি ভয় পাইছি। এবার ভালোবাসা দিয়ে ভয় দূর করে দিব তোমার সোনা আমার। তাই বুঝি গো, দেখি কি করো। আচ্ছা দেখো তবে। এটা বলে হাসিব সাথীর ভেজা চুলগুলা সরিয়ে গাড়ি কিস করে। কিস করার সাথে সাথে সাথীর শরীরটা যেন একটু কম্পন দিয়ে উঠল, আবার গলায় কিস করতে থাকে। এই কি করছো? ভালোবাসা দিতেছি জানো সাথী, তোমার এই চুলের ঘ্রাণ আমাকে পাগল করে ফেলে। ও বাবা, তাই বুঝি? বউ। এটা বলে সাথীকে একটি টান দিয়ে নিজের দিকে ঘুরিয়ে নেয়। এই হাসিব, আমার কিন্তু লজ্জা লাগতেছে। স্বামীর কাছে কিসের লজ্জা শুনি? তুমি অনেক রোমান্টিক গো জামাই আমার। তাই নাকি? আচ্ছা, আরো রোমান্টিক হই তবে। এটা বলেই সাথীর ঠোঁট দুটি নিজের ঠোঁটে কাছে নিয়ে আসে। আসতেই দুজনের নাক দুটি একসাথে হয়। তো হাসিব করে কি, নিজের নাক দিয়ে সাথীর নাক স্পর্শ করে বলে, তোমার নাকটি অনেক সুন্দর গো। যা দুষ্টু কোথাকার। অনেক। এটা বলেই সাথীর ঠোঁটের সাথে নিজের ঠোঁট এক করে দেয়। প্রায় 2-3 মিনিট কিস করার পরে হাসিব করে কি, সাথীর ঠোঁটে একটু কামড় দেয়। ওই আমি কষ্ট পাই, তুমি কামড় দাও কেন শুনি? খুব ভালো লাগে আমার, তাই। কামড় দিও না গো সোনা জামাই আমার। আচ্ছা ঠিক আছে। এটা বলে যখনই সাথীর পেটে একটু হাত দেই, ঠিক তখনই পেটে হাত দিতেই ফোনটি বেজে ওঠে, আর ফোনের ওপাশ থেকে বলতে থাকে, স্যার একটি খুশির খবর আছে। হাসিব মনে মনে ভাবতে থাকে, বর্তমান যে সুখের অবস্থায় আছি, আবার নাকি খুশির খবর। কি এমন খুশির খবর হলো শুনি? স্যার, রিফা যখন পালানোর জন্যে যে সিএনজিতে যাচ্ছি, সেই সিএনজি অ্যাক্সিডেন্ট করেছে। কথাটা শোনার সাথে সাথেই হাসিবের বুকটা যেন কেঁপে উঠল। বলো কি, রিফা ঠিক আছে তো? রিফার অবস্থা খুবই খারাপ স্যার। আমরা ওকে রংপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করেছি, কিন্তু ও শুধুমাত্র আপনাকে দেখতে চাইতেছে। বলো কি? আপনি যত তাড়াতাড়ি পারেন আসেন, আমি অপেক্ষায় আছি। ঠিক আছে, তুমি ওখানে থাকো, আমি যাচ্ছি এক্ষুনি। কি হয়েছে আসিফ, তোমাকে চিন্তিত দেখাচ্ছে কেন? রিফার গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, এখন হাসপাতালে ভর্তি আছে, না বাঁচা অবস্থা। ওখানে এখন যাইতে হবে। আমিও যাব তোমার সাথে, আমাকে নিয়ে চলো। কিন্তু কোনো কিন্তু না, চলো আমাকে নিয়ে। এরপর হাসিব সাথীকে নিয়ে সোজা হাসপাতালে চলে আসে কিছুক্ষণের মধ্যেই।
এসেই দেখতে পায় যে রিপা একটি বেডে চিকিৎসাধীন অবস্থায় শুয়ে আছে। তো হাসিবকে আর সাথীকে দেখতেই উঠতে চেষ্টা করে। ওখানে শুয়ে থাকো, আমি যাচ্ছি তোমার কাছে। এটা বলে হাসিব সুজা রিপার মাথার কাছে বসে। চিন্তা করিও না, রিফা সব ঠিক আছে। আমি মনে হয় আর বেশিক্ষণ বাঁচবো না হাসিব। মারা যাবার আগে কি তোমার কোলে আমি একটু মাথা রাখতে পারি? কথাটি শোনার সাথে সাথেই হাসিব রিপার মাথাটা কুলে নেয়। আরে পাগলি, তোমার কিচ্ছু হবে না। না হাসিব, আমার সময় বেশি নেই। সাথী, এইদিকে আয় না, দরজার ওইখানে কি করিস? সাথী কান্না অবস্থায় বলতে থাকে, আজ আমার জন্য তোর এই অবস্থা হবে আমি ভাবতেই পারি নাই। আমি যদি জানতাম, বিশ্বাস কর, তোকে কখনো এই বাসায় আনতাম না। পাগলি একটা, আমার কপালে যে এটা ছিল রে, এখানে তোর কোনো দোষ নেই। আমার পাপের সাজা আমি পাচ্ছি। একদম চুপ থাক। সাথে একটি কথা বলি শোন, হাসিবকে কখনো কষ্ট দিস না। জানিস হাসিবের বাবা মা অনেক ভালো। তোরা যখন বিয়ের পরে গেলি ঘুরতে তোমাদের বাসায়, তখন জানিস আমাকে এত আদর করেছে যা আমি আমার বাবা মার কাছে কখনো পাইনি। তাই ভেবেছিলাম তোর ডিভোর্স হলে আমি হাসিবকে বিয়ে করব। আমার আগের সব অতীত ভুলে নতুন করে বাঁচবো। তাই আমি এই সব করেছি রে। আমার ব্যবহারে কষ্ট পাইলে মাফ করে দিস। আর কথা দে, হাসিবকে কখনো কষ্ট দিস না। জানিস আল্লাহ আমার কপালে এই সুখ রাখিনি। যাই হোক, আল্লাহ যেটা ভালো বুঝে সেটাই হয়তো করেছে। প্লিজ আমাকে কথা দে না। রিপার মুখে এমন কথা শুনে হাসিব থেকে পুরা রুমের লোক সবার চোখে পানি চলে আসে। আমি তোকে কথা দিলাম, কখনো হাসিবকে কষ্ট দিব না, সবসময় অনেক ভালোবাসবো। এখন ঠিক আছে হাসিব, তুমিও কথা দাও কখনো সাথীকে কষ্ট দেব না। কথা দিলাম। ও হ্যাঁ, আর একটি কথা, আমার বাবা মা তো জেলে, ওদের একটু দেখে রাখিও প্লিজ। ওদের অনেক বয়স হয়েছে, জানি ওরা অনেক খারাপ কাজ করেছে, কিন্তু তবুও একটু খেয়াল রাখিও। হাসি। হাসিবের নামটি বলা শেষ হতে না হতেই রিপা তার নিঃশ্বাস ত্যাগ করে। রিপা মারা যাওয়ার পরে যেন সবাই হতবাক হয়ে তাকিয়ে শুধুমাত্র ওর দিকে, কেউ কোনো কথা বলতেছে না। ঠিক তখনই কিছু পুলিশ এসে বলে, স্যার আমরা এখন কি রিফাকে নিয়ে যেতে পারি? কারণ ওকে চেক করতে হবে। তার কোনো দরকার নেই, আমি ওকে আমাদের নিজস্ব কবরস্থানে মাটি দিব। এরপর হাসিব রিফাকে বাসায় নিয়ে আসে। লোকজন জড়ো করে গোসল দিয়ে সুন্দরভাবে নিজের কবরস্থানে মাটি দিয়ে আসে। কেন জানি মাটি দিয়ে আসার পরে থেকে হাসিবের মন সব সময় খারাপ থাকে। তুমি ইদানিং খুব টেনশন করো, এটা কিন্তু ঠিক না। আমরা তো শুধুমাত্র একটা জিনিসে বর্তমান করতে পারি রিফার জন্য, সেটা হলো দোয়া। সাথী ঠিক বলেছ। এরপর হাসিব ও সাথী দুজনেই সুখে জীবন কাটাতে থাকে। মাঝে মাঝে হাসিব রিফার কবরস্থানে গিয়ে দোয়া করে আসে যাতে রিফাকে আল্লাহ জান্নাত নসিব করে।